এই যে সিরিয়াল নাম্বারটা ভাইয়া, যেমন আমি এটা করছি। হ্যাঁ, তো আপনি মার্কেটিং এর মাঝখানে মাঝ বরাবর মার্কেটিং যে লিখছেন মার্কেটিং এর বরাবর ক্লিক করেন। ভাইয়া জি, হ্যাঁ, এবার কন্ট্রোল ডি প্রেস করেন, কন্ট্রোল ডি। ও আচ্ছা, ওদিকে ক্লিক করে তারপর আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আরেকজন আছে। কেউ একজন জিজ্ঞাসা করেছেন, দেখেছিলেন কেউ একজন। জি ভাই মানে কি ভাইয়া রেকর্ডটা করেন ভাইয়া, তাহলে পরে খুব সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডটা করা শুরু করছি, আমি ভুলে গেছিলাম। তার মানে আপনার টেবিল মিস করতেছেন রেকর্ডে। আল্লাহ ভাইয়া, জি সর্বনাশ, জি, আমি তো সেটাই রেকর্ডিং বলতেছিলাম। আচ্ছা, সমস্যা নেই। আপনার যদি বাই এনি চান্স আপনাদেরকে চ্যানেলের লিংক প্রোভাইড করা আছে, সো আপনারা যদি কখনো দেখেন যে মনে হয় না এরকম সমস্যা হবে, দুই একদিন হয়তো এরকম সমস্যা হইতে পারে। যদি এরকম সমস্যা হয়ে যায়, দরকার হলে একই দিনেরই, আজকে যেমন আপনারা দেখতেছেন, একই দিন বলতে কি আপনার একদিন আগে যেটা হচ্ছে আপনারা 3 নাম্বার ক্লাস D19-এর 2 নাম্বার ক্লাস, সেটা দেখলেই হয়ে যাবে। বুঝতে পারছি? একই আপনার দিন। স্ক্রিন একটু শেয়ার করেন, আমরা দেখি কি করতেছিলাম। আচ্ছা, আর রাব্বি হাসান ভাই কিছু বলছিলেন? ভাই বলছিলেন যে কি করতে বললেন সেটা কি আমি বলেছিলাম আরেকবার এরকম একটা টেবিল ক্রিয়েট করবেন। টেবিল ক্রিয়েট করার পরে জাস্ট সেখানে মিনিমাম 5টা আপনার রো থাকবে, 5টা কলাম থাকবে, এবং সেখানে আপনার রো স্প্যান এবং কলাম স্প্যানের ব্যবহারটা দেখাবেন। ওকে? জি ভাইয়া, করছি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু হোল্ড করেন, তাহলে সবার করা হোক, ততক্ষণ একটু অপেক্ষা করেন। ভাই আমি হচ্ছে যে ক্লাসের সময় মানে অতটা করতে পারি না, আমি পরে আর কি ভিডিও দেখে দেখে করি আর আচ্ছা, কি। বুঝতে পারছি। না না, আমি ভিডিও রেকর্ড শুরু করেছি। আপনার টেবিলের মানে যতটুকু করেছি ততটুকু হয়তো মিস হবে, সমস্যা নেই। আমি ওই দরকার হলে কোনখানে ভিডিওটা পাবেন সেটা পর্যন্ত আমি দিয়ে দিব। ঠিক আছে, ওই ওকে লিঙ্কটাও দিয়ে ভাইয়া, দিব। থ্যাংক ইউ। আর করছি। হ্যালো স্যার। জি, বলেন। জি স্যার, করছি স্যার। আচ্ছা, সবার হয়েছে? না ভাই। আচ্ছা, জি ভাইয়া, হয়ে গেছে। জি ভাই, করছি। হয় না রে। আচ্ছা, অন্যরা করতে থাকুক।
আপনাদের একটা ততক্ষণে অ্যাটেন্ডেন্স নিই। ওকে, আমাকে একটু রেসপন্স করেন। আচ্ছা, রেসপন্স করেন। এমডি আনন্দ আছেন? এমডি আনন্দ, সাইমা জামান, ওকে, নাজমুল হাসান তন্ময়, প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট। ওকে, আহমেদ ফারদান আহসান, ওকে, মিজানুর রহমান নাসিম, এমডি ইকরাম হোসেন, আবরার ফাহিদ, সাদিয়া ইসলাম নওরিন, প্রত্যেকে একটু মিউট করবেন। সাদিয়া ইসলাম নওরিন নাই, ওকে। রাজিবুল হাসান, এমডি রাজিবুল জি হাসান, ভাই আছি। ওকে। ভাইয়া আছি আমি। আচ্ছা, সাদিয়া ইসলাম নওরিন আছেন? জি ভাইয়া আছি। আলী হোসেন জনি, নিশাদ মারিজা ইসলাম, এমডি নাজমুল হোসেন, এমডি মামুন হোসেন, ওকে। ভাই নামের সাথে সিরিয়াল নাম্বারটা বলে গেলে মানে নামের সাথে সিরিয়াল নাম্বার বলতে A15 নামের সাথে 1 2 3 4 1 রাজ্জাকুর রহমান 2 অমুক 3 অমুক এইভাবে বলতে গেলে অনেক ঝামেলা হবে, দেখেন এইভাবে করতে গেলে অনেক ঝামেলা হবে, সমস্যা নেই। রায়ান রাফসান, স্যার ওর মিড এক্সাম চলতেছে তো বলছে 4টার দিকে জয়েন করব। রায়ান রাফসান। আচ্ছা, নিহাব রহমান, জি ভাই আসি ভাইয়া। এমডি শায়ক রহমান ইমন, জি ভাই আছি। ওমর ইবনে ওয়াজেদ, হোসেন মোহাম্মদ হানিফ, এএস লুৎফুতুল্লাহ আকিব। ইকো কার হচ্ছে? আমার কি? সবাই একটু মিউট করবেন কাইন্ডলি। করেন আপু, মাইকটা মিউট করেন। জায়েদ বিন ইসলাম, প্রেজেন্ট স্যার। জেনিফা মৌসুমী,
জেনিফার মৌসুমী, এমডি রশিদুল ইসলাম। জি ভাইয়া আছি। হ্যাঁ আছি ভাইয়া। ওকে, সুদেব মন্ডল। জি ভাই আছি। এমডি আরমান আলী। জি ভাইয়া আছি। মমতাজ মহল। মোসাম্মদ সুমি বেগম। ফজলে রাব্বি। জি ভাইয়া আছে। রাতুল হাসান। ওকে, নূর আহনাফ। এমনি ঝন্টু আলী। জি ভাইয়া আছি। কিশোর নরেন আপু আপনার মাইকটা মিউট করেন। কিশোর ত্রিপুরা। হ্যালো। জি ভাই আছি। সাজিয়া সুলতানা। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই আমি রাতুল হাসান ভাই, আমি তো প্রেজেন্ট দিছি ভাই, কিন্তু আমার ভয়েস মনে হয় শুনেন নাই আপনি। গতকালকে ছিলেন? জি ভাই, আমি রাতুল হাসান ভাই। গতকালকে ছিলেন? গতকালকে ভাইয়া কিশোর বলছিলাম। গতকালকে ছিলাম ভাই। আচ্ছা, কিশোর ত্রিপুরা। ওকে, সাজিয়া সুলতানা আছেন? এমডি জুবায়ের। ফজলে এলাহি। জুবায়ের আছেন। ওকে, ফজলে এলাহি। আবিদ প্রেজেন্ট ভাই। আসাদউদ্দৌলা। ইয়েস স্যার। আছি ভাইয়া। এমডি সাদ হোসেন আছেন। ফাতেমা আক্তার। ভাইয়া আছি, আমি কালকেও ছিলাম ভাইয়া। হ্যাঁ ছিলেন। হ্যাঁ এমডি সাদ হোসেন, আমি আছি। ভাইয়া আমি কালকেও ছিলাম। ফাতেমা আক্তার। জি, যাদের 1 দেওয়া আছে তারা অ্যাবসেন্ট, যাদের কোনো কিছু দেওয়া নাই তারা প্রেজেন্ট। ও আচ্ছা ভাইয়া। নাইম শাহরিয়ার। আমি কিন্তু ছিলাম। হ্যাঁ ছিলেন, এজন্য আপনার কোনো কিছু দেওয়া নাই, তার মানে প্রেজেন্ট। নাইম শাহরিয়ার। আল মামুন তালুকদার। আছি স্যার। আচ্ছা, রাজ্জাকুর রহমান। জি ভাই আছি। আবুল হায়াত মুফরদ। প্রেজেন্ট ভাইয়া। অন্তর কর্মকার। রাব্বি হাসান। জি ভাইয়া। এমডি হাবিবুর রহমান। ভাই আছি। ফাবিহা আহমেদ। জিহাদ ভুইয়া। রাবিতা ইসলাম সেতু। সিদ্ধাতুল মুন্না কেন সকালে? আচ্ছা, শরীফুল আলম। এমডি আবু সাইদ। জি ভাইয়া আছি। শরীফুল ইসলাম। ফরহাদ হোসেন। সাকিবুর রহমান। আব্দুল্লাহ আল নোমান। রেজিস্ট্রেশন। ভাইয়া রাবিতা ইসলাম, আমি আছি। ওকে, হ্যান্ড সেকেন্ড দিনে যদি এত স্টুডেন্ট কমে যায় সেটা ভালো দেখায়। ভাই যাদের রেজিস্ট্রেশন নাম্বার নাই তারা কি করবে? মানে রেজিস্ট্রেশন নাম্বার তো আমার এখানে নাই। আচ্ছা, এটা আপনাদের চিন্তা করার কারণ নাই, কারণ এই লিস্টটা যখন আমি যে নশিস ভাই এসেছিলেন ওনাকে যখন প্রোভাইড করবো, উনি আগে নিজে মিলিয়ে নেবেন যে রেজিস্ট্রেশন নাম্বার মিলতেছে কিনা। যদি মিলে যায়, যদি পেয়ে যায় তাহলে এটা ফিল আপ করে দেবে অটোমেটিকলি। আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাকে খুঁজে পাওয়া যাবে, চিন্তা করেন না।
জি ভাই। আচ্ছা ভাই, রো স্প্যানটা কি আমরা টেবিল ডাটার মাঝে দিতাম না ভাই? টিডি এর পরে না? হ্যাঁ, টিডি এর মাঝে বলতে টিডি ফার্স্ট ট্যাগের মধ্যে, ফার্স্ট ট্যাগ। হ্যাঁ হ্যাঁ, ওই যে টিডি এর পরে রো স্প্যান 2 যতই। জি ওকে। আচ্ছা, আমরা মোটামুটি আমাদের যেটা হচ্ছে যে টেবিল ট্যাগ শেষ। তো টেবিল ট্যাগ যদি শেষ হয়ে যায়, এবার আমরা হয়তো বা যাব আমাদের একটা ফর্ম ডিজাইনে যাব, যে কোনো ফর্ম এবং ম্যাপ। এবং আপনার জন্য যেটা হচ্ছে যে যেটা অনেকে যে শেয়ার করে এখন শেয়ার করে, আমার স্ক্রিন শেয়ার করা তো ভাই। জি বলেন। এই যে ডাবল বর্ডার আসছে ভাই, এটা রিমুভ করার জন্য যে ট্যাগটা আছে এটা যদি একটু বলতেন। আচ্ছা, ডাবল বর্ডারের জায়গায় আপনি সিঙ্গেল বর্ডার চাচ্ছেন? জি জি, ওখানটা রিমুভ করার জন্য যে ট্যাগটা আছে ওটা যদি বলতেন একটু। আচ্ছা, আমি দেখাচ্ছি। তার আগে একটা বলে রাখি যে আপনাদের মূলত আগামীকালকে বেশ মানে যেহেতু টেবিল ট্যাগও হয়ে যাচ্ছে, টেবিল ট্যাগ কমপ্লিট হচ্ছে, প্লাস আপনাদের কি বলে এটার নাম, আমাদের ফর্ম রেডি করা হয়ে যাবে। ফর্ম রেডি করা যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের মোটামুটি একটা লম্বা কাজ থাকবে। লম্বা কাজ থাকলে এবং এই লম্বা কাজের কারণে হয়তোবা আপনাদের কালকে ক্লাস হবে না, ঠিক আছে? আগামীকালকে, এটা আমি আগে বলে রাখি। আমি যদিও হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দিয়ে দেবো, তারপরও আপনার আগামীকালে ক্লাস হবে না। এবং এটা আমি মাঝে মাঝেই করব। হ্যাঁ, এটার কারণে যে জিনিসটা হচ্ছে যে আমি যেটা হচ্ছে যে আমি হোম টাস্ক দিব, প্রতিদিনই হোম টাস্ক থাকবে। আপনাদের পক্ষেই তাল মেলানোটা একটু টাফ হয়ে যাবে, তবে আমি প্র্যাকটিসের জন্য এরকম মাঝে মাঝে সময় দিব, ঠিক আছে? হ্যাঁ, এটাই। ভাইয়া জি বলেন। আপনার হচ্ছে যে কোডিং এর হচ্ছে টেবিলের যে হচ্ছে ফরম্যাটটা লিখছেন যে জায়গাটা, ওইটা জাস্ট ওইটুক জায়গাটা আমাকে একটু ভিউ করে দেন, আমি স্ক্রিনশট নিব। আচ্ছা, থ্যাংক ইউ হবে। আচ্ছা, আর ওকে, আর যেটা হচ্ছে যে আপনার কিন্তু কাজ কালকে একটু বলতে গেলে আসলে অরিজিনালি 2টা দিনে 2 ক্লাসের কাজ কালকে দেওয়া থাকবে, এবং আপনাকে কিন্তু সেটা ফিল আপ করতে হবে 2টা কাজে। তো আচ্ছা, দেখি আপনি একজন জানতে চাইলেন যে ভাই এতে আপনার ওইটা কি করবেন না এখানে বর্ডারের ব্যাপারে। ভাইয়া এত কিছু তো ভাইয়া মুখস্থ রাখা ভাইয়া অনেক টাফ হয়ে যাইতেছে। আপনি এই যে ফাইলটা আপনি বানাইতেন, হ্যাঁ, এটা আমাদের যদি একটু হোয়াটসঅ্যাপে ফাইল আকারে দিয়ে দিতেন তো ভালো হতো, আমরা কপি করে রাখি প্র্যাকটিস আমি যেটা বানাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, আমি যেটা বানাচ্ছি সেটা নরমালি আপনাদের ফাইল আকারে হোয়াটসঅ্যাপ গ্রুপে না, আজকে ক্লাস শেষে না, আগামীকাল আপনারা আজকে প্র্যাকটিস করবেন, মানে হোম টাস্ক কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আগামীকালকে আপনাদের ইয়েতে হোম টাস্কে মানে লাস্ট সাবমিশন টাইমের পরে গ্রুপে দিয়ে দেওয়া হবে। এইটা এই জন্য যে ইন ফিউচার আপনারা যাতে দেখে বুঝতে পারেন। তবে হ্যাঁ, এটা আপনারা অনেকে বলতে পারেন ভাই এত স্ট্রিক্টলি দেওয়ার কোনো দরকার নাই, আমরা এরকম কোনো কিছু হবে না। কিন্তু ভাই যেটা হচ্ছে যে আমাকে সব সময় সবারটা মেনটেন করতে হয়। যেটা হইতেছে কি, আমি প্রায় দেখি যে অনেকে আমার এখান থেকে কোড যেহেতু সবগুলো লেখা আছে মোটামুটি, আপনার এখান থেকে কোনো কিছু নিয়ে আবার হোম টাস্ক হিসেবে আমাকেই সাবমিট করতেছেন। আমার তো কপি করার দরকার নেই, এটা আপনি সরাসরি আমাকে দিয়ে দিতে পারলেই তো হয়েছে। বুঝতে পারছে? জি ওকে। জি ভাইয়া। ভাইয়া কয়েকবার প্র্যাকটিস করলে তখন এমনি হয়ে যায়। হ্যাঁ, কয়েকবার প্র্যাকটিস করলে এমনি হয়ে যাবে। জি ভাই বলেন। ভাই আমার তো এতক্ষণ আগে তো এক্সাম ছিল, তাই আমি জয়েন করতে পারিনি, একটু আগে মানে হলো এক্সাম হলো আর কি। কে বলছেন? অন্তর কর্মকার ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো একটু রাগ করেছিলাম আপনার উপরে। আপনি মানে আপনি জয়েন করাইলেন,
পরবর্তীতে, কিন্তু আপনি না না না, আমার লাস্ট এক্সাম ক্লাসেও মানে ছিলেন আমার না, এক্সাম চলতো, মানে মিড টার্ম। কালকেও ছিলেন না। জি ওই, হ্যাঁ আমি গতকালকে ছিলাম না, এক্সামের একটু ঝামেলা আছে তো তাই আর কি। আচ্ছা, বর্ডার কলাপস কি হলো? বর্ডার কলাপস, বর্ডারে কি হবে এটা? ভাই আমি বলতে চাচ্ছি যে এই কোডগুলো দিয়েন না, কোডগুলো দিলে হবে কি আমাদের মধ্যে অলসতা চলে আসবে। এটার জন্য আমি দিতে চাই না, তবে হ্যাঁ আমি এটা করি কি আগে নিজেরা আগে সব প্র্যাকটিস করবেন। যখন কাজটা করি তখন আমাদের অনেক কিছু মানে সমস্যা হবে, সেগুলো সলভ করবো, কিন্তু যখন কোড দিয়ে দিবেন তখন আমরা কপি পেস্ট মারি। এটার জন্যই আমি এই জন্যই দিতে চাই না। তো এই জন্য হয়তোবা অনেকে আমি আপনাদের নরমালি বলেছিলাম যে আপনাদের যখন HTML শেষ হবে তখন আমি আপনাদেরকে HTML এর ট্যাগের একটা লিস্ট দিয়ে দেবো এবং কোথায় আপনি প্র্যাকটিস করতে পারবেন সেটাও বলে দেব। আবার অনেকে এই কোডটুকু চায়, তো যখন চাবে তখন আমার একটাই কথা, আমার যত HTML রিলেটেড যাবতীয় সমস্ত যে হোম টাস্ক, 3টা হোম টাস্ক থাকে HTML রিলেটেড, এই 3টা হোম টাস্ক কমপ্লিট করার পরে দেন আমি আপনাকে কোড দিয়ে দেবো। এখন এর পরে যদি বাদ বাকিটা আপনার উপরে। এখন ব্যাপারটা হচ্ছে কি আপনারা সবাই যথেষ্ট ম্যাচিউরড, ইভেন আমার চেয়েও সিনিয়র অনেকে আছেন। তো এই যেটা হচ্ছে যদি আমার চেয়ে সিনিয়ররাও যদি মনে করেন যে না আমি এখন কোড দেখে দেখে করবো, তখন এইটা তো আমার হাতে ধরে শেখানোর মতো বয়স নাই আসলে, তাই না? জি 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 ভাই, ওটা ঠিক হবে। আচ্ছা, আর এটা হচ্ছে, আচ্ছা ভাই যেটা হচ্ছে, আচ্ছা ভাই আমি হ্যাঁ বলেন। আচ্ছা ভাই আমি রো স্পেন দিতেছি কিন্তু রো স্পেন কাজ করতেছে না। আচ্ছা দেখাই, মানে সেমই আসতেছে রান করার পর। একটা হচ্ছে যে আমি একজন জানতে চাই এখানে ডাবল বর্ডার জায়গায় সিঙ্গেল বর্ডার CSS দিয়ে করা যায়, বর্ডার কলাপস দিয়ে, বাট আমি এখানে অ্যাট্রিবিউটে এই মোমেন্টে মাথায় আসতেছে না। যদি মাথায় আমি এখন তো আসলে আমি ফোন দিয়ে করতেছি। ফোন দিয়ে করতেছিলেন ভাই? আমি ভুলে গেছি বলেছিলাম। আচ্ছা, বর্ডার কলাপস এরকম কিছু একটা আমি শেয়ার করে দেখাবো ভাই, স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ দেখান। স্ক্রিনশট নিতে বুঝিনি, একজন করে বলেন। এই যে ভাই আমি এটা করছি, রান করার পরে হ্যাঁ এই যে এটা মানে আমার এগুলো আসতেছে, মানে যে রো স্পেন 2 দিছি স্টুডেন্ট লিখছে এটা আসতেছে না, দুইটা নিয়ে আসতেছে না। রো স্পেন 2, আচ্ছা আপনি রো স্পেনটা বোধহয় সেকেন্ড লাইনে দিবেন না? সেকেন্ড লাইনে দিবেন, দেখেন তো। ফার্স্ট লাইনে দিছে। রো স্পেনে দিবেন স্টুডেন্ট ঠিকই তো আছে। এটা তো আপনার সেকেন্ড লাইনে যদি দেন তাহলে তো এটা নরমালি এভাবে কাউন্ট হবে না। আপনি থার্ডে আইটা টিআর দেন, থার্ড লাইনে আইটা টিআর দেন, মানে এখানে ওই যে এই টিআরটা ক্লোজ করেন। হয় আপনি এক কাজ করেন, ওই রাতুল হাসান যেটা আছে, রাতুল হাসান যেখানে টিডি দিবেন ওইখানে রো স্প্যান দেন। হ্যাঁ হ্যাঁ, ওই টিডির মধ্যে রো স্প্যান দেন। তো হ্যাঁ, এবার আপনি যদি রান করেন তাহলে হয়তো কিছু দেখতে পারবেন যে সব ঠিক থাকে। জি ভাই এখন হইছে। ঠিক আছে, ওইটা নরমালি হচ্ছে কি যেখান থেকে আপনি রো স্প্যানটা দিচ্ছেন এর পরবর্তী রো কে সে নিবে, কিন্তু আপনার তো এখানে আপনি যখন স্টুডেন্টের মধ্যে দিয়েছেন এরপরে তো কোনো আর রো কে আপনি মেনশন করেন নাই, যার কারণে ওটা আপনাকে শো করছে ও না। জি ভাই বুঝতে পারছি, পরের রোতে গেলে আবার ওইটা আমি মেনশন করতে। হ্যাঁ জি ভাই, থ্যাংক ইউ ভাই। রাশিদুল ইসলাম ভাই কি দিলেন? ভাইয়া আপনার স্ক্রিন শেয়ার করুন। রাশিদুল ইসলাম ভাই কিছু একটা শেয়ার করেছিলেন। আচ্ছা ওকে, হ্যাঁ একটু কোড বানাতে যাবেন, আমি একটু স্ক্রিনশট নিতাম। স্ক্রিনশট নেওয়া লাগবে? জি ভাইয়া, তাহলে একটু প্র্যাকটিস করতে ইজি হবে। প্র্যাকটিস করতে ইজি হওয়ার জন্য তো ইউটিউব পর্যন্ত দিয়ে দেই ভাই। আচ্ছা দেখেন, অবশ্যই ইউটিউবে মানে এখানে আমাকে মূলত আমার ইউটিউবের ব্যাপারে এত বেশি আইডিয়া ছিল না। লাস্ট ব্যাচে বললাম না যে আমিও আপনাদের থেকে আপনাদেরকে ক্লাস করাইতে করাইতে আমিও কিছু জিনিস শিখি। গতবার আমি এর আগে ড্রাইভে দিতাম, ড্রাইভে দিতে গেলে যে এরকম সমস্যা ছিল সেটাও বলেছে। এখন আজকে ভাইয়া খুব সুবিধা হয়েছে ইউটিউবে ভিডিওটা থাকাতে, আমরা যখন 8টায় গেছি তখন মানে ওই ক্লাসটা দেখলে আবার সুবিধা হয় আমাদের জন্য। এখানে আরেকটা জিনিস হচ্ছে মানে অপরচুনিটি আমার একটা হচ্ছে যে একজন আমাকে বলছে ভাই
মূলত ইউটিউবের আইডিয়াটা আসছে এভাবে যে মূলত এরকম করতে। তবে উনি আমাকে মানে প্রফেশনাল ভাবে একটা আইডিয়া দিয়েছিল, কিন্তু আমি আসলে ওইভাবে প্রফেশনালি নেই নাই। যে উনি আমাকে বলেছিল ভাই আপনি ইউটিউব চ্যানেল খুলে সেখানে ইউটিউব ভিডিও দেন, আমরা দেখবো, দেখলে আপনার ভিউ বাড়বে। আপনার ভিউ ভাই এটা দিল্লি বহুদূর। তো যাই হোক, তো ওনার হিসাব করে তো উনি আমাকে যেভাবে বুঝাইছে, বুঝানোর পরে গিয়ে আমি যেটা দেখলাম যে আমি আসলে দেখা যায় যে আমি যেটা করি, প্রতিটা ভিডিও আপলোড করার পর পরবর্তী 2 বা 3 দিন পর আমি দেখি নিজে যখন অবসর সময় থাকে তখন গিয়ে আমি নিজে চেক করি যে নিজের কিউরিসিটি থেকে চেক করি যে কোন ভিডিওর মানে আমি এখানে অ্যানালাইসিস করে দেখি যে কোন ভিডিওর ভিউ কীরকম। তো ওইটা দেখে বুঝতে পারি যে আসলে আপনারা কীরকমভাবে প্র্যাকটিস করতেছেন। কারণ আপনার ভিডিও দেখে প্র্যাকটিস করলে তো আমার এখানে এক একটা ভিডিওর মোটামুটি ভিউ টাইমটা অনেক সময় থাকে, কিন্তু আমি যখন দেখি যে ভিউ টাইম কম, তার মানে বুঝতে পারতেছি যে কেউ একজন কোনো মতে দেখে আবার ছেড়ে দিচ্ছে। আবার যখন দেখি যে ভিউ টাইমটা বেশি, তখন বুঝতে পারছি হ্যাঁ আপনারা প্র্যাকটিস করতেছেন। শুরুর দিকে সবসময় ভিউ টাইম বেশি থাকে, এটা আমি জানি। একটা সময় গিয়ে ভিউ টাইম দেখা যায় আমাদের 3 ঘন্টা 4 ঘন্টার ভিডিও 1.5 মিনিটও মানুষ অ্যাভারেজে দেখে না, এরকমও দেখছি আমি। এটা ভাইয়া মনে হয় তাহলে আপনারই সাকসেস যে হচ্ছে যে আপনি এত ভালো বুঝান ক্লাসে যে পরে আর ভিডিও দেখতে হয় না। হ্যাঁ, এটা আমার সাকসেস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা একটা ফর্মের মধ্যে যাই। একটা ফর্মের মধ্যে যদি আসি, যে সেক্ষেত্রে আমরা এতক্ষণ পর্যন্ত গত ক্লাস এবং আজকে ক্লাসে যা যা দেখেছি, যে সমস্ত ট্যাগ দেখেছি, প্রতিটা ট্যাগের সমস্ত যা দেখছি যে সেটা আসলে আমি কোডে যা লিখি তাই কিন্তু আমাকে আউটপুট শো করে। কিন্তু আমার ইউজার যারা ভিজিটর, তারা কিন্তু আমার এখানে কোনো প্রকার কিছু লিখতে পারি না, আমরা কোনো ইনপুট কিন্তু দিতে পারি না। ধরেন সাপোজ আমরা যেমন ফেসবুকে যখন লগ ইন করতে যাই, তো সেখানে আমার ইউজার নেম, আবার হয়তো বা ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এগুলো আমরা ওইখানে টাইপ করে লিখি। কিন্তু মানে দ্যাট মিনস আমরা ভিজিটররাও এখানে কিছু একটা দিতে পারি, কিংবা আমরা পোস্ট দিচ্ছি, কিংবা হয়তো বা দেখা গেছে কোনো কিছু সাইন আপ করতে গেলে, কোনো ফর্ম সাইন আপ করতে গেলে সেখানেও আমরা কোনো কিছু লিখতে পারি। কিন্তু আমি এখন পর্যন্ত সেরকম কোনো স্কোপ দিই নাই এবং আমরা সেরকম কোনো কিছু শিখি নাই। তো আমরা মূলত এই যে আমরা যে কাজটুকু করব, এই যে ইউজার যেন বা ভিজিটররাও যেন কোনো কিছু দিতে পারে, সেটা আমাদেরকে দেয় হচ্ছে এই ট্যাগটা ইনপুট। ইনপুট ট্যাগ আমাদেরকে সেই অপরচুনিটিটুকু দেয়। আমরা সেখানে যদি যা ইচ্ছা লিখি না কেন, আমরা এখান থেকে আমরা চাইলে এখন এখান থেকে লিখতে পারবো। তো এখানে একটা ছোট একটা ব্যাপার আছে, ব্যাপারটা বুঝতে হবে যে আমরা এখানে ইনপুট না হয় লিখলাম, আমরা এখানে সাপোজ আমার এখানে ইউজার নেম থাকলো, আমার এখানে পাসওয়ার্ড থাকলো, কিংবা যাবতীয় রেজিস্ট্রেশনের জন্য ইমেল অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি থাকলো, কিন্তু এগুলো লিখলে সেই ইনফরমেশনগুলো যাবে কোথায়? ইনফরমেশনগুলো কিভাবে যাবে, কোথায় যাবে, এটা গিয়ে বা তার কাজ কি, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। হয়তোবা সেগুলো আমাদের এটার 90%ই হচ্ছে ডেভেলপমেন্টের, 10% হয়তো ডিজাইনের। আমরা শুধুমাত্র 10% এখন করবো, 90% ভবিষ্যতের জন্য রেখে দেবো। তো তারপরে আইডিয়াটুকু নিয়ে রাখা দরকার। সাপোজ আমরা যখন ফেসবুকে যখন ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি বা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিচ্ছি, তখন হয় কি, আসলে ইউজার নেম পাসওয়ার্ড আসলে আপনি যেটা দেখতেছেন, আপনি যেটা আপনার স্ক্রিনে যেই পেজটা ভাসতেছে সেটাকে আমরা বলি ফ্রন্ট পেজ। তাহলে সে হয় কি, আসলে এটা ফ্রন্ট পেজ থেকে ব্যাক এন্ডের কোনো একটা পেজে আপনার ইনফরমেশনটাকে নিয়ে যায়। দ্যাট মিনস আপনার ইউজার নেম যেটা দিচ্ছেন এবং পাসওয়ার্ড যেটা দিচ্ছেন সেটা ব্যাক এন্ডের কোনো একটা পেজে নিয়ে যায়। ব্যাক এন্ডের পেজে আবার সেই মানে ওদের যে ডেটাবেস আছে, ডেটাবেসের সাথে কানেকশন করা থাকে, ওইটা ব্যাক এন্ডের সাথে ডেটাবেসের সাথে কানেক্ট করা থাকে। দেন সেই ডেটাবেসে ইউজারদের মধ্যে চেক করে যে আপনার ইউজার নেম বা যে ইমেল অ্যাড্রেস দিচ্ছেন সেই নামে কোনো আসলে ইউজার আছে কিনা। যদি থেকে থাকে সেটার কোনো প্রকার পাসওয়ার্ডের সাথে আপনার পাসওয়ার্ড ম্যাচ করতেছে কিনা, হ্যাঁ ম্যাচ করছে, দেন আপনাকে অ্যাক্সেস দিবে। যদি ম্যাচ না করে রং ইউজার নেম পাসওয়ার্ড বলে আপনাকে অ্যাক্সেসটা কিন্তু দিবে না। তার মানে আপনার ফ্রন্ট পেজ থেকে, দ্যাট মিনস ফ্রন্ট এন্ড থেকে ইনফরমেশনগুলো আগে ব্যাক এন্ডে যাবে, ব্যাক এন্ডে যাবতীয় প্রসেসিং করে দেন গিয়ে আপনাকে ফরওয়ার্ড করবে। তো আমাদের যে ব্যাপারটা হচ্ছে, আমাদের আপাতত ফ্রন্ট এন্ডে জাস্ট ডিজাইন করব, কিন্তু এই যে ইনফরমেশনগুলো আমরা জাস্ট ইনপুট বক্স দিয়ে রেখেছি, আমি কিছু লিখতে পারি, কিন্তু এই ইনফরমেশনগুলো নিব কিসের মাধ্যমে?
ইনফরমেশনগুলোকে নিতে হলে আমাদেরকে ফর্ম একটা ট্যাগ আছে, সেই ফর্ম ট্যাগ ব্যবহার করতে হবে। FORM ফর্ম ট্যাগ এবং ডাবল ট্যাগ এটা। এখন ফর্ম ট্যাগ কিভাবে ইনফরমেশন নিয়ে যায়? ফর্ম ট্যাগে দুইটা পার্ট আছে। আমরা যদি বলি ফর্ম ট্যাগে একটা হচ্ছে এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করি, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যাকশন। অ্যাকশনের মধ্যে আমরা ওই যে ব্যাক এন্ডে যে বললাম যে ব্যাক এন্ডে আপনার ইনফরমেশন নিয়ে যায়, সেই ব্যাক এন্ডের লিঙ্ক আমরা এখানে দেব। আপাতত মাথায় শুধু এটাই রাখেন, ফর্ম যেটা আছে সেটার অ্যাকশনের মধ্যে ব্যাক এন্ডের লিঙ্ক প্রোভাইড করা হয়। এই যে মনে করেন আজকে 3 নাম্বার ক্লাসে এই যে কথাটুকু বলছি, এটার বাকি কথাটুকু হবে আগামী ইনশাল্লাহ 38 থেকে 39তম ক্লাসের মধ্যে। ঠিক আছে, যে মানে এটার পরবর্তী অংশ ব্যাক এন্ডের যাবতীয় সবকিছু আপনার 38 থেকে 39তম ক্লাসের মধ্যে পাবেন, বা 40-42তম ক্লাসের মধ্যে পাবেন। তো আপাতত এতটুকু। এখন এখানে জাস্ট আমি লিখলেই এখানে চলে যাবে তা না, এখানে আসলে আমাদের একটা বাটন থাকে, ফর্মের মধ্যে একটা বাটন থাকে। বাটনটার হয়তো আমরা এখানে বাটনের মধ্যে কেউ দিই সাইন ইন, যদি এটা কোনো সাইন ইন ফর্ম থাকে তাহলে সাইন ইন থাকে লেখা, যদি মনে করেন সেটা যে সাইন আপ হয় তাহলে সাইন আপ ফর্ম থাকে। এখানে যেটা লেখা এক এক জায়গায় এক এক রকম, রেজিস্টার, সাইন ইন ইত্যাদি ইত্যাদি অনেক রকম নাম থাকতে পারে, বাট বাটন তো অনেক রকম হইতে পারে। তো বাটনটা যে এটা যে সাইন ইনই করবে সেটা বুঝবো কিভাবে, ইনফরমেশন পাস করবে সেটা বুঝবো কিভাবে, যদি বাটনটার টাইপ ইকুয়ালস টু যদি সাবমিট হয়ে থাকে। এটার কাজ কি, যদি বাটনের টাইপ সাবমিট হয়, এই যে টাইপটা যদি সাবমিট হয় তাহলে এখানে ফর্মের মধ্যে যে অ্যাকশনে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেই অ্যাড্রেসে ইনফরমেশন চলে যাবে। আমি কথাটা কি বুঝতে পারছি? জি ওকে জি ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, আর ইনপুটে যা যা আছে সবগুলো এই ফর্মের মধ্যে হবে। ওকে, যাবতীয় যত ইনপুট দিবেন সবগুলো এই ফর্মের মধ্যে হবে। তো আমি যেটা করব, আমরা এক একটা পি ট্যাগ ইউজ করব এবং বিভিন্ন টাইপের ইনপুট নিয়ে এখন দেখব। তো এটা পি ট্যাগ কেন, যাতে এটা এক লাইন পর পর আসে। আচ্ছা, ধরেন তার আগে আমি করতেছি এই যে পি ট্যাগ ইউজ করলাম, পি এখানে লিখতেছি যে ধরেন আমি লিখলাম নেম এবং সেখানে একটা ইনপুট নিলাম। ইনপুটটা টাইপ হইতে পারে, ডিফল্ট ভাবে টাইপ দেওয়া থাকে টেক্সট, আমরা এটা লিখছি টাইপ ইকুয়ালস টু টেক্সট। ইনপুটটার টাইপ এখানে টেক্সট লেখা থাকলো। তা আমি এখানে যদি যা লিখবো, আমি এখানে টেক্সট বলতে আপনার সেটা আপনার ক্যারেক্টার হইতে পারে, নাম্বার হইতে পারে, সিম্বল হইতে পারে, যেটা খুশি সেটা হইতে পারে। তো আমরা এখানে ইনপুটের টাইপটা থাকলো টেক্সট। তো আরো কিছু আছে, আমরা এই বিভিন্ন টাইপটা আগে দেখি, টাইপগুলো সবগুলো দেখি, তারপরে গিয়ে আমরা হয়তো অন্য কোনো কিছুতে যাব। তারপরে আমরা যদি বলি এখানে পাসওয়ার্ড, এখন আমি পাসওয়ার্ড না হয় লিখলাম, পাসওয়ার্ডে এখানে 1 2 3 4 লিখলাম। এখানে আমি এই যে পাসওয়ার্ডটা দিলাম, এটা কি এভাবে বলে দেওয়াটা কি ঠিক হবে, যে এখানে পাসওয়ার্ডটা কি এভাবে শো করানোটা ঠিক হবে, তাহলে সিকিউরিটি ঠিক থাকতেছে? তো হাইড করতে হবে, আমাকে এটা হাইড করতে হবে। হাইডের জায়গায় যেটা করব, টাইপের জায়গায় আমরা এখানে টেক্সটের বদলে করব কি পাসওয়ার্ড। এখন যদি আমি এটা লিখি, যাই লিখবো না কেন কোনো কিছু আর শো করবে না। বুঝতে পারছেন? ওকে, এরপর যেটা হচ্ছে যে ধরেন আমি যদি এরকম ইউজ করি যে দেখা গেছে টাইপ পাসওয়ার্ড হইলো। এখন আরেকটা ইস্যু হচ্ছে যে আপনার মনে করেন যে আমাদের ডেট অফ বার্থ, ইমেইল একটা আছে, ইমেইলটা আমরা পরে দেখব। তো এখানে হচ্ছে ডেট অফ বার্থ যদি আমি দিই, টাইপ থাকবে ডেট। টাইপ যদি ডেট দিই তাহলে আপনার এরকম পাবেন MMDDYY। আপনি চাইলে এখানেও আপনি চেঞ্জ করতে পারেন, 12 পর্যন্ত যাবে। এখানেও আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন।
এভাবেও করতে পারবেন। আপনার যদি যদি সময় কম হয় তাহলে আপনি এখানে এই ক্যালেন্ডারটা ক্লিক করে আপনি বিভিন্ন সালে যান। আগে দেখা গেছে আপনি গেলেন 2000 দিলাম, দিয়ে হয়তো দেখা গেছে জানুয়ারি 1 তারিখ, এভাবে আপনি সিলেক্ট করতে পারেন, যেটা আমরা নর্মালি থাকে। তো এই হচ্ছে আমাদের ডেট অফ বার্থের ব্যাপার। টাইপটা হবে ডেট। আচ্ছা, আরেকটা থাকে কি, মোবাইল নাম্বারের জন্য বলি বা বিভিন্ন নাম্বারের জন্য যদি বলি, তাহলে এটা থেকে আমাদের একটা টাইপ আছে নাম্বার। নাম্বার টাইপটা কি, ধরেন আমি এখানে নাম্বার দিলাম এবং এখানে বলে দিলাম যে এখানে নাম্বার লিখলাম। নাম্বার লিখলে এখানে কোনো ক্যারেক্টার কিন্তু লেখা যাবে না 1 2 3 4 ছাড়া। একটা মাত্র ক্যারেক্টার লেখা যায়, সেটা হচ্ছে ই। ই কেন লেখা যায় সেটা আপনারা হয়তো আপনারা বলতে পারবেন, ই কেন লেখা যায়? জেনারেল ক্যালকুলেটর ইউজ করা হয়েছে, সায়েন্টিফিক না, নরমাল ক্যালকুলেটর গুলো ইউজ করা হয়েছে। তো হ্যাঁ, সেটা তো হইছেই সায়েন্টিফিক। ছোটবেলায় যখন দেখা যেত বিভিন্ন ফাইজলামি করতে করতে আনলিমিটেড নাম্বার যখন তুলে ফেলতাম, একটা সময় গিয়ে নাম্বার আর উঠতো না, এটার বদলে ই লেখা উঠতো। হ্যাঁ, যখন আপনার ইনফিনিট বা অসংখ্য নাম্বার যেটা আমার লিমিটের বাইরে চলে যাচ্ছে, তখন সেখানে আমরা এক্সপোনেনশিয়াল ইউজ করি, সেটার বদলে ই লেখাটা উঠে। যদি আপনার অনেক বড় নাম্বার হয়ে থাকে তখন আমাদের ই লেখাটা লেখা যায়। যার কারণে আমি যদি ইনপুট টাইপ নাম্বার যদি দিই, তাহলে শুধুমাত্র ই ক্যারেক্টারটা লেখা যাবে, এ বি সি ডি এগুলো আর কোনো কিছু লেখা যাবে না, শুধু নাম্বার ই ডট ছাড়া আর কোনো কিছু লেখা যাবে না। ওকে, বুঝতে পারছি? আপনি যদি এখানে ইভেন্ট চাইলে এরকম করেও বৃদ্ধি করতে পারেন। এখন এখানে একটা জিনিস বলি, যদি আপনি 0 1 7 ইত্যাদি ইত্যাদি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট যেই মাত্র এটাকে স্ক্রল করবেন তখন আর জিরোটা, যদি আপনি এদের যে আপ অ্যান্ড ডাউনটা ইউজ করেন তাহলে জিরোটা সে কাউন্ট করবে না, বাট আপনি যদি এমনি নর্মালি লেখেন তাহলে সেই জিরোটাকে কাউন্ট করবে। ঠিক আছে? আচ্ছা, এটার পরে আসতেছে যে আমাদের মূলত যেটা থাকে, যে আমরা হয়তো দেখা গেছে সিঙ্গেল চয়েস যদি থেকে থাকে, সিঙ্গেল চয়েস বলতে কি হয়তো বা দেখা গেছে যে আমাদের এরকম একটা অপশন থাকে জেন্ডার। জেন্ডারের জন্য আমরা কোনটা ইউজ করি, আমরা মনে খেয়াল করে দেখেন তো আমরা এরকম ইউজ করি কিনা। ঠিক আছে, তো এইখানে আমি হয়তো দিলাম মেল, আবার দেখা গেছে যে আমি এরকম দিলাম ফিমেল দিলাম। তো এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, মেলও সিলেক্ট করা যাচ্ছে, ফিমেলও সিলেক্ট করা যাচ্ছে। বাস্তবে কি এভাবে সিলেক্ট করা যাবে? এভাবে সিলেক্ট করা যায় না। এখানে সিলেক্ট করা যাচ্ছে কেন? সিলেক্ট একটা বেশি করা যায় না। হ্যাঁ, এখানে সিলেক্ট করা যাচ্ছে এই কারণে, কেননা এটা একটা ইনপুট বক্স। সে কিন্তু জানে না যে এখানে আপনি নেমই লিখতে হবে। আমরা জাস্ট এখানে কি করছি, নেম পাশে লিখে দিছি আর বলি সেটা একটা ইনপুট বক্স। এও যা এও তা, এটা যে পাসওয়ার্ডই হইতে হবে, এটা যে কোনো একটা পাসওয়ার্ডকে মিন করতেছে সে কিন্তু জানে না। তাকে জাস্ট বলে দেওয়া আছে তুমি একটা ইনপুট বক্স, সেই ইনপুট নিবা তুমি, আর এর বেশি কিছু না। ঠিক সেম ভাবে এখানে প্রতিটাই কিন্তু এক একটা ইনপুট বক্স। আমরা যেহেতু এগুলোর কোনো নাম দিই নেই, কোনো ইনপুট বক্সে কিন্তু আলাদা করে কোনো নাম দিই নেই, সো এরা বুঝতে পারবে না যে এটা আসলে কোনো মানে এদের সাথে কারোর সাথে কারো কোনো সম্পর্ক আছে, এটা কিন্তু জানে না। ঠিক সেম ভাবে এখানে ইনপুট টাইপ রেডিও, এ একটা ইনপুট, তাকে সিলেক্ট করা যায়, এ আরেকটা ইনপুট, তাকে সিলেক্ট করা যায়। এই যে মেলের ভ্যালু নির্দেশ করতেছে সেটাও সে জানে না, এই যে ফিমেলের ভ্যালু নির্দেশ করতেছে সেটাও সে জানে না। তো এই দুইটা আলাদা আলাদা যে ইনপুট আছে, এই দুইটাকে এখন আগে আমাকে বুঝাইতে হবে যে তাদের মধ্যে কোনো একটা রিলেশন আছে, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা আমরা কিভাবে বুঝাবো? এটারও একটা নেম দিব, আপনার যে কোনো একটা নাম দিতে পারেন, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে দুইটার নাম যেন সেম হয়। এখন যদি দুইটার নাম আমি জেন্ডার দিয়ে দিলাম, এখন আমি যে এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে এটা চলে যাবে, মানে তখন বুঝবে যে আসলে তারা দুইজনই একই কোনো একটা ডোমিনের ভ্যালু মিন করতেছে। যদি এর আপনার যদি অন হয়ে যায় তাহলে ও অন হইতে পারবে না, ও অন হইলে এ অন হইতে পারবে না। বুঝতে পারছি?
এবং জি ভাই মাথায় বলছি। রাখবেন অবশ্যই সেম নেম যেন হয়। জেন্ডার দ্যাট মিন্স এমন নেম ছোট হাতের বড় হাতেরও পার্থক্য হয়ে যায়। আপনি যদি জেন্ডারে জিটা ছোট হাতে দেন তাহলে কিন্তু কাজ করবে না। ওকে ভাই এটা একটু আবার রিপিট করুন। মানে আমার মনে করেন এদের তো এটা হচ্ছে একটা ইনপুট বক্স। ইনপুট বক্স মানে কি? এটা হচ্ছে জাস্ট সিলেক্ট করা যাবে, সিলেক্ট করা যাবে না। সেম ভাবে দুইটা আলাদা আলাদা ইনপুট আছে, সিলেক্ট করা যাবে, সিলেক্ট করা যাবে না। তো আমি যখন মেলকে সিলেক্ট করি, মেলের সামনে যে ইনপুট আছে সেটা সিলেক্ট করতেছি, ফিমেলের সামনে ইনপুট আছে সেটাকেও সিলেক্ট করতেছি। তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই যে কেউ কারো উপর ডিপেন্ড করতেছে কিংবা কেউ কারো অ্যান্টিতে যাচ্ছে যে এরা একটা সিলেক্ট হলে আরেকটা সিলেক্ট হতে পারবে না। দ্যাট মিনস তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক নাই। আমাকে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্ক তৈরি করব কিভাবে? এই নেম অ্যাট্রিবিউট দিয়ে। আমি যখন বলতেছি নেম ইকুয়ালস টু জেন্ডার, এরও যা নাম, এরও যদি সেম নেম দিই তখন তারা বুঝবে আসলে তারা আসলে একই জিনিসের ভ্যালু কালেক্ট করতেছে, মানে জেন্ডার এর ভ্যালু কালেক্ট করতেছে। তো সুতরাং একজন যদি অন হয়ে যায় তাহলে আরেকজন অন হইতে পারবে না। সো এই জন্য আমি যখন মেলকে অন করতেছি ফিমেলকে অন করতে পারবো না, ফিমেলকে অন করলে মেলকে অন করতে পারবো না। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই। ওকে আচ্ছা, এবার আসি যে আপনার মূলত আরেকটা হচ্ছে কি মাল্টিপল চয়েস থাকে না, যে হয়তো বা দেখা যাচ্ছে কুইজের কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একাধিক কোনো অপশন চুজ করা যায়। এরকম যদি হয় ইন দ্যাট কেস আমাদেরকে যেটা করতে হয় যে আমরা হয়তো বা দিলাম যে সাপোজ আমি এখানে দিলাম যে পি আপনার স্কিল দিলাম, আপনার কি স্কিল জানা আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে ইনপুট হিসেবে নিতে হবে এই যে বদভ্যাস শর্টকাট ইউজ করতে চাই। ওকে, ইনপুট টাইপ ইকুয়াল চেকবক্স। এটা যদি চেকবক্স দিই, এখানে আপনি যদি শুধু একটাকেই না, আপনি যদি এখানে বলেন যে আপনি এখানে হয়তোবা দিলেন সাপোজ পিএইচপি দিলেন, ও পি দেওয়া যাবে না তো, আমার এখানে অনেকগুলো আছে, আমি এগুলোতে পুরোটাতে সিলেক্ট করতে পারবো। এখন বললেন যে ভাই এখানে তো দুইটা সিলেক্ট করা যেত, এদের তার মানে কি এদের দুইজনের নেম সেম দিয়ে দিলে কি সিলেক্ট করা যাবে, মানে এদেরও কি এরকম হবে না? আপনি যদি এটার নেমও যদি দেন স্কিল, এটার নেমও যদি দেন স্কিল, তাহলে হিসাব মধ্যে কি এই দুইজন তো সিলেক্ট হওয়ার কথা না। আপনি চাইলে এখন তারপর এই দুজনকে সিলেক্ট করতে পারবেন। তবে মাল্টিপল চয়েস যদি হয় তাহলে আমরা চেকবক্স ইউজ করব, যদি সিঙ্গেল চয়েস হয় তাহলে আমরা রেডিও ইউজ করব। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন ভাই আছে? একটু নিচের দিকে নিয়ে যাবে, নিচের দিকে স্ক্রিনশট নিয়ে নি। আরে ভাই এই যে, স্ক্রিনশটের জন্য ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে নেন। এবার আসি যে আমার মনে করেন মূলত আর কি বাকি আছে, সিলেক্ট অপশন টেক্সট এরিয়া। ওকে, আমি এখন যদি চাই যে এখানে মনে করেন যে আমরা এরকম থাকি না যে হয়তো এইভাবে দেওয়া থাকলো যে ডিভিশন ডিভিশন দিলাম, দেওয়ার পর এরকম একটা অপশন থাকে এখানে যেটাকে সিলেক্ট করলে এরকম অনেকগুলো অপশন তৈরি আসে, অপশন আসে যে কোনো একটা আমি এখানে সিলেক্ট করতে পারবো। এটার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগ। সিলেক্ট জি সিলেক্ট ট্যাগ অনেকটা এরকম দেখবেন, এরকম অপশন আসবে। আপাতত কোনো কিছু দেওয়া নাই বিধায় এরকম। তার মানে আমরা বুঝতেছি যে এখানে অনেকগুলো অপশন দিতে হবে, যেগুলো থেকে আমি যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারবো। অপশন যদি দিতে হয় তাহলে আমরা যেটা করব যে এখানে নরমালি আমরা এখানে অপশন ট্যাগ ইউজ করব। অপশন দিলাম এখানে ঢাকা, চট্টগ্রাম,
এভাবে দিলাম, এখন দেখেন সিলেক্ট করলে অপশনগুলো চলে আসছে, বুঝতে পারছেন? জি ভাই, ওকে, ওই চেক বক্সটা একটু বুঝি নাই ভাই, একটু আরেকবার কষ্ট চেক করে বক্স বোঝানো যেটা যাবে? হচ্ছে যে আপনার নরমালি যখন আমরা জেন্ডারে দেখলাম তখন কি এটা একটা যে কোনো একটা সিলেক্ট করা যায়, তো যে কোনো একটা সিলেক্ট করলে আরেকটা সিলেক্ট করা যায় না। বাট কিছু কিছু স্পেস আছে, যেমন আপনার দেখা গেছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আপনার একাধিক অপশন সিলেক্ট করা যায়, মাঝে মাঝে কিছু কিছু প্রশ্নে একাধিক অপশন সিলেক্ট করা যায়। মেডিকেলে কোনো কোনো একটা পরীক্ষায় খুব সম্ভবত একাধিক প্রশ্ন অপশন সিলেক্ট, মেডিকেলে এটা খুব সম্ভবত। ওকে, তো যেটা আপনার মনে করেন সাপোজ ইভেন আপনারা অনেক জায়গায় দেখবেন যে আপনার কি কি স্কিল আছে এরকম সিলেক্ট করতে দিচ্ছে, ফাইবারে বা বিভিন্ন মার্কেট প্লেসে যখন যাবেন তখন দেখবেন লেখা আসছে যে কি কি স্কিলে আপনি আপনার কি কি স্কিল আছে সেগুলো একটু সিলেক্ট করতে, পিএইচপি জাভাস্ক্রিপ্ট। তো আপনি তো সেখানে এরকম আপনার 3-4টা যদি জানা থাকে তাহলে কি আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন না 3-4টাই সিলেক্ট করবেন? এরকম মাল্টিপল চয়েস যদি হয়ে থাকে তাহলে আপনি এখানে চাইলে এভাবে চেক বক্স ইউজ করতে পারেন। চেক বক্স ইউজ করলে সেটা যদি দুইটার নাম সেমও হয়, যেমন ইনপুট টাইপ চেক বক্স নেম, এখানে যেমন নেম যখন জেন্ডার দুইটার তখন কিন্তু একটা সিলেক্ট করলে আর আরেকটা সিলেক্ট করা যায় না। বাট এখানে খেয়াল করে দেখেন ইনপুট টাইপ চেক বক্স, একটু আমি এটা সাজাই নেই। ওকে, ইনপুট টাইপ চেক বক্স এখানে দেখেন এটা সাজিয়ে না কেন? চেক বক্সের জায়গায় রেডিও দিলেই তো তখন শুধু একটা সিলেক্ট করা যাবে না? হ্যাঁ, রেডিও দিলে একটা সিলেক্ট করা যাবে। এখানে খেয়াল করে দেখেন নেমটা আছে স্কিল, এটারও নেম স্কিল, যদি রেডিও দিতাম তাহলে কি দুইটা কি একসাথে সিলেক্ট করা যেত? না ভাই, শুধু কিন্তু আমরা এখানে চেক বক্স দিলে দুইটাই সিলেক্ট করা যাবে, বুঝতে পারছি? ভাই মূলত চেক বক্স দিয়ে কি বোঝাচ্ছে? মাল্টিপল চয়েস আছে না, যে এরকম দেখা গেছে সাপোজ আপনার আমি আপনাকে যদি বলি ভাই আপনি কোন 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 আপনার কিসে কিসে দক্ষতা আছে, আপনাকে অপশন দেওয়া থাকলো HTML CSS, তারপর আমি সেটা বুঝতে পারছি, কিন্তু মানে রেডিও আর চেক বক্সের পার্থক্যটা থাকার কারণটা বুঝতে পারিনি আর কি। রেডিও হচ্ছে কি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন আপনি, মেল হইলে বা আপনার যেমন যেটা হচ্ছে যে আপনার জেন্ডার যদি বলা হয় আপনি মেল হইলে মানে শুধু মেলকে সিলেক্ট করতে পারবেন, ফিমেলকে সিলেক্ট করতে পারবেন, মানে একাধিক কোনো অপশন আপনি সিলেক্ট করতে পারবেন না। চেক বক্সে আপনি একাধিক অপশন সিলেক্ট করতে পারবেন। স্যার এক কথায় হচ্ছে সিঙ্গেল চয়েসের ক্ষেত্রে রেডিও আর মাল্টিপল চয়েসের ক্ষেত্রে চেক বক্স ইউজ করতে হবে। চেক বক্স ইউজ করতে হবে। যেটা হচ্ছে যদি এরপরে যদি না বুঝেন, ধরেন এরকম যদি অপশন থাকে যে আপনার একটা প্রশ্ন আছে, যে আমি যদি এখন বলি যে আপনার মনে করেন ভাই আমি বুঝতে পারছি, হয়তো আমার কোশ্চেনটা বুঝতে পারিনি, আমি চেক বক্সের কি কাজ রেডিওর কি কাজ সেটা বুঝতে পারছি, বাট আমার মানে একটা জিনিসে ঘটকা লাগতেছে, এর আগেরটা দুইটা জায়গায় জেন্ডার দিলাম বাট তাই কাজ করলো না, এখানে আমি দুইটা জায়গায় জেন্ডার দেওয়ার ফলেও মানে কিন্তু চেক বক্সের কাজটা করছে, মানে চেক বক্স দিয়ে কি বোঝাচ্ছে জিনিসটা সেটা বুঝিনি, চেক বক্সের কাজ কি বুঝছি। আমি আপনার এখন প্রশ্নটা বুঝিনি যে আগে জেন্ডার দিলাম কিন্তু কাজ করলো না। ও চেক বক্স দেয়া কিন্তু ইয়াটা স্কোয়ার টাইপের আসতেছে, এটাও দেখো। এটা কথা বলতেছেন? হ্যাঁ এটাই মনে হয় বলতেছে, ওই যে এটা স্কোয়ার আসছে আর রেডিও, ওই যে রেডিওটা আসছে একটা হচ্ছে এরকম টিক চিহ্ন দেওয়া, একটা হচ্ছে আপনার জাস্ট সার্কেল, এরকম কিছু বলতেছেন? না সেটা বলিনি ভাই, আমি এর আগেরটা যেটা আমার রেডিও দিছি সেখানে আমি নেম দুই ক্ষেত্রেই জেন্ডার দিয়ে দিছি, মানে দুইটা নেম সেম বানাই দিছি। চেক বক্সেও আমি নাম দুইটা সেমই বানাই দিছি, বাট কিসের পার্থক্যের কারণে এটাতে একটা আসতেছে এটাতে দুইটা আসতেছে? না এটা হচ্ছে আপনার টাইপটাই, যখন আপনি টাইপ যখন রেডিও বলবেন সে মূলত একটাই নিবে, যদি টাইপটা যদি চেক বক্স বলেন ওদের আপনার প্রপার্টিটাই আলাদা, যে রেডিও হচ্ছে সিঙ্গেল ইনপুট নেয়, চেক বক্স মাল্টিপল ইনপুট নেয়, বুঝতে পারছি? টাইপটা যদি হয় আপনার চেক বক্স সে মাল্টিপল ইনপুট নিবে, টাইপটা যদি হয় রেডিও সে সিঙ্গেল ইনপুট নিবে। এটা মূলত এটার আলাদা কোনো ফাংশনালিটিস নেই, ওদের এটা ইন্টারনাল যেটা আর কি, বুঝতে পারছি? বুঝতে পারছি। ওকে, তো আমার সিলেক্টের ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা,
আর এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া জিনিসটা কি, যে আসলে আমরা দেখি না যে আমাদের কমেন্ট বক্স কিংবা ফিডব্যাক যখন দিতে চাই বা অ্যাড্রেস লিখতে চাই, তখন হয়তো ডিটেলস অ্যাড্রেস লেখার জন্য তাকে অনেক বড় স্পেস দেওয়া হয়, বা কমেন্ট লেখার জন্য তাকে অনেক বড় স্পেস দেওয়া হয়, কিংবা হ্যাঁ, তো এই কমেন্ট যখন লিখি তখন অনেক বড় স্পেস দেওয়া হয়, সেই অনুযায়ী সে আমাকে কোনো কিছু লিখে আমাকে আউটপুট দেয়। তো এখানে আমি যদি সাপোজ এইভাবে দিই, যে আমি এখানে দিলাম যে পি দিয়ে দিলাম ফিডব্যাক, এটার জন্য এখন আমাদের এখানে দেখেন এগুলো কিন্তু আমার মাল্টি লাইন না, এগুলো কিন্তু সবগুলো সিঙ্গেল লাইন। আপনি ইন্টার চাপলে কিন্তু কোনো কাজ করবে না, পরের লাইনে যাবে না। তো আপনি যদি ফিডব্যাকে যদি এখানে যদি সাপোজ এখানে বলেন টেক্সট এরিয়া, এবং এই একটা ট্যাগ আছে টেক্সট এরিয়া ট্যাগ, এটা দিলে দেখবেন সে আপনাকে বেশ বড় একটা স্পেস দিবে। এখানে আপনি চাইলে মাল্টিপল লাইনে যেতে পারবেন। আজকে তো তোমাদের সাথে মাল্টিপল লাইনে যখন যাচ্ছেন, আপনি চাইলে ইভেন এই বক্সটাকে আপনি টেনে বড়ও করতে পারবেন, ছোটও করতে পারবেন। এবং আপনি যদি এখানে দিয়ে দিতে চান, যে এখানে হয়তো বা দেখা গেছে কোলস দিলেন, দ্যাট মিনস কলাম, হয়তো বা দেখা গেছে আমি দিলাম 35টা, কলাম বেড়ে গেল। আমি যদি বলি রোজ, দ্যাট মিনস রো যদি বলি 10টা, তাহলে রোজও বেড়ে গেল। ঠিক আছে, তার মানে এখানে খেয়াল করে দেখেন ভাই আমার একটা ক্লাস আছে, আমি একটু লিভ নিব। আচ্ছা ঠিক আছে। তার মানে টেক্সট এরিয়া সে কলাম নিচ্ছে 35টা, রো নিচ্ছে 10টা। আপনি এভাবেও কাজ করতে পারেন, বুঝতে পারছি? তবে ওয়েট দেই, আমি হাইট দেই, হাইট উইডথ দিয়েও হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ সেটাই বলছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের বেসিক কিছু জিনিসপত্র। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ইনপুট টাইপ ইমেল। ইনপুট টাইপ ইমেল জিনিসটা কি, ধরেন ইমেল আমি এখানে যেটা হচ্ছে ইনপুট টাইপ ইমেলের কাজটা কি, আমি যদি এখানে আমার নাম দেই ABCD ইত্যাদি ইত্যাদি লিখে যদি সাইন আপ করতে যাই, তাহলে সে বলবে প্লিজ ইনক্লুড অ্যান @ ইন দ্য ইমেল অ্যাড্রেস। দ্যাট মিনস সে করতেছে কি, যে ইমেলের একটা স্ট্রাকচার সে মেনটেন করার চেষ্টা করে। ইমেলের স্ট্রাকচারটা যদি সে না পায়, তাহলে আপনাকে সেটা সাবমিট করতে দিবে না। ইমেলের স্ট্রাকচারটা কীরকম, যে আমাদের সবাই মোটামুটি দেখছি ইমেলের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের শুরুতে হয়তো বা ইউজার নেম থাকে, তারপর একটা @ থাকে, তারপর আমার হয়তো বা দেখা গেছে ডোমেইন নেমটা থাকে, ডট থাকে, ডোমেইনটার টাইপ থাকে। যদি আমি বলি mehdi@gmail.com, তাহলে মেহেদি হচ্ছে আমার ইউজার নেম, @gmail হচ্ছে আমার ডোমেইন, ডট দেন কমার্শিয়ালের কম, দ্যাট মিনস আমার ডোমেইন টাইপটা হচ্ছে কমার্শিয়াল gmail.com। কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা আমাদের ইউজার নেম এবং ইনফো, যে আমার ডোমেইনটা, এই দুইটা এক্সচেঞ্জ করার প্লেস। যেমন info@mehdi.com যদি বলি, তাহলে ডোমেইনটা হচ্ছে ইনফো সে শুরুতে, তারপর @ তারপর হচ্ছে আমার ইউজার নেম মেহেদি, তারপর ডট, দেন আবার .com। তো এটা হচ্ছে অনেকটা এরকম। আর আরেকটা ইস্যু হচ্ছে যে আমি এই জিনিসগুলো যেটা করতেছি, তার মানে যে দুইটা মিলে যা বুঝলাম সেটা হচ্ছে যে যদি আমার এরকম থাকে যে আপনার অনেকটা এরকম যে কিছু একটা লেখা থাকবে, কিছু একটা লেখার পরে @ তারপর আবার কিছু লেখা, তারপরে ডট, তারপরে আবার কিছু লেখা। মানে এখানে হয়তোবা কেননা বলতে পারেন যে এটার কারণ নির্দিষ্ট কোনো প্রকার হয় না, ইমেল অ্যাড্রেস হয় না। কেননা আপনি যে কোনো একটা ডোমেইন যদি কিনেন, সাপোজ আপনি যদি মনে করেন আমি যদি আমার নামে যদি mehdi.com নামে যদি একটা ডোমেইন কিনে থাকি একটা ওয়েবসাইটের জন্য, সেটার আন্ডারে যদি আমি ইমেল সার্ভার বানাই, তাহলে তো আমার মনে করেন mehdi.com বলে একটা ইমেল সার্ভার হয়ে গেল। তাহলে কেউ একজন ইউজার যদি হয় সাপোজ xyz@mehdi.com, এরকমও হইতে পারে। তো এই জন্য আর কি ইমেলের কোনো ডিফল্ট স্ট্রাকচার হয় না, বিধায় আপনাকে ইমেল ভেরিফিকেশনের জন্য সবসময় লিঙ্ক অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড প্রোভাইড করা হয়, ওটিপি প্রোভাইড করা হয়, সেভাবে ইমেল ভেরিফাই করা হয়। তো এখানে আমাদের যেটা সব কিছু মিলে যেটা বুঝতেছি, যে কিছু একটা লেখা থাকবে, তারপর @ থাকবে, তারপর আবার কিছু লেখা, ডট, আবার কিছু লেখা। আমি যদি a@a.a এটা যদি বলি, যদিও এটা কোনো ভ্যালিড ইমেল না, কিন্তু ওদের স্ট্রাকচার হিসেবে সেটা একটা ইমেল অ্যাড্রেস হিসেবে সে কালেক্ট করে নেবে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা,
ওকে, এটা হচ্ছে আমাদের মূলত বেসিক একটা ফর্মের যাবতীয় ফরম্যাট। আর বাকি থাকবে শুধুমাত্র একটা ইমেজ। ইমেজের জন্য যদি আসি তাহলে মনে করেন কি থাকবে, এখানে পি দিলাম, পি দেওয়ার পর দিলাম যে ইমেজ, দেন আমি এখানে দিলাম সাপোজ ইনপুট টাইপ ফাইল। এটা যদি দিই তাহলে দেখবেন ইমেজ যে চুজ ফাইল, এটা সিলেক্ট করলে আপনার ওই যে আমাদের ডাউনলোড করা যে অপশনটা সেরকম অপশন আসবে। এখানে আপনি যে খালি ইমেজ যে আপলোড করতে পারবেন তা না, পিডিএফ থেকে শুরু করে যে কোনো ফাইল আপনি আপলোড করতে পারবেন। তো আমরা এগুলো ডিটেলস যখন ডেভেলপমেন্টে যাব তখন দেখব। তো এটার ভিতরে আর বেশ কিছু কাজ আছে, ছোটোখাটো বেশ কিছু কাজ আছে, সেগুলো আমরা এখন একটু দেখব। আমরা মাঝে মাঝে দেখি যে এইখানে সিলেক্ট করলে আমার এখানে এই ইনপুট বক্সের মধ্যে কিছু একটা লেখা থাকে এবং আমি সিলেক্ট করলে তখন লেখাটা চলে যায়, মানে আমি লেখা শুরু করলে সেটা লেখাটা চলে যায়। তো সেটাকে আমরা যদি দিতে চাই, সাপোজ আমি এখানে যদি বলি আমার নেমের মধ্যে, নেমে যে ইনপুট বক্সটা আছে সেখানে যদি বলি প্লেস হোল্ডার হিসেবে যদি আমি বলি যে নেম ইনসার্ট ইয়োর নেম, এটা যদি দিই তাহলে দেখেন এখানে ইনসার্ট ইয়োর নেম লেখা আসছে। যে মাত্র আমি এখানে এ লিখছি ওই ইনসার্ট ইয়োর নেম লেখাটা চলে গেছে, কিন্তু আমি যে কেটে দিয়েছি আবার চলে আসছে। এটাকে আমরা বলি প্লেস হোল্ডার হিসেবে দিতে পারি। বুঝতে পারছি? প্লেস হোল্ডারের ভিতরে আমরা যা লিখব সেটা আপনার ওই ইমেল বক্সের ইনপুট বক্সের মধ্যে থাকবে এবং যখনই আপনি কোনো কিছু টাইপ করবেন তখন সেটা চলে যাবে, যখন ক্লিয়ার করে ফেলবেন তখন সেটা চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, আমরা যে ফর্মটা তৈরি করলাম, এখন এই ফর্মে যে আমরা ইনফরমেশন গুলো দিব এগুলো আমাদের জমা হবে কোথায়, বা আমি সেটাই বলেছিলাম যে এই যে আপনার ইনফরমেশন যেগুলো দিবেন সেগুলো ডেটাবেজে আপনারা জমা করেন। ডেটাবেজের আগে সেখানে আপনাকে ভ্যালিডেশন করতে হয়। ভ্যালিডেশন বলতে কি, যে আপনি নাম ঠিক করছেন কিনা, পাসওয়ার্ডের দেখা গেছে আমরা যে 6 ডিজিটের নিচে পাসওয়ার্ড অ্যালাউ করব না, এরকম বেশ কিছু কাজ আছে। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যেটা রিটাইপ পাসওয়ার্ড যেটা থাকে, দুইটা আসলে ম্যাচ করছে কিনা এরকম কিছু করার জন্য আমার ব্যাক এন্ডে একটা পেজে যেতে হয়। বা আপনি হয়তো mehdi@gmail.com নামে কোনো কিছু রেজিস্ট্রেশন করতেছেন, এটা আগেই মেহেদি নামে কোনো কিছু এরকম কেউ আছে কিনা সেটা আপনার চেক করতে হয়। সেগুলো চেক করার জন্য আপনাকে মূলত ব্যাকএন্ডে যেতে হয়। এই ইনফরমেশনের জন্য এই ব্যাকএন্ডের একটা পেজের অ্যাড্রেস, পিএইচপির অ্যাড্রেস, যেটা এক্সটেনশনটা থাকে পিএইচপি, আমরা .html করতেছি সেটা থাকে .php, সেই অ্যাড্রেসটা আপনার এই অ্যাকশনের মধ্যে দিয়ে দিতে হয়। বুঝতে পারছি? এবং তখন ইনফরমেশনগুলো সে আগে ওই পেজে নিয়ে যায়, ওইটার থ্রুতে আপনার ডেটাবেজে যাবে। সেটা আমরা দেখব 40তম ক্লাসের দিকে, 38 থেকে 40তম ক্লাসের দিকে। ওকে, জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, তো প্লেস হোল্ডারের ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? ভাইয়া, জি বলেন। জি টেক্সট এরিয়াতে ওই যে টেক্সটের যে একটা লিমিটেশন থাকে 500 ওয়ার্ড বা 300 ওয়ার্ড লেখা যাবে, এইগুলা কেমন সেটআপ করব কিভাবে? ওকে, এটা হচ্ছে আপনার প্লেস হোল্ডারের কাজ। তো তারপর হচ্ছে যে আপনার মনে করেন দেখা গেছে কিছু কখনো কখনো আপনার কিছু ডিফল্ট ভাবে ভ্যালু সেট করা থাকে। যেমন আমি যদি বলি যে আমার ইমেল অ্যাড্রেসের ডিফল্ট ভাবে ভ্যালু সেট করে রাখবো, আমি ডিফল্ট ভাবে ভ্যালু, যে আমি যে বলি ভ্যালু ইকুয়ালস টু admin@xyz.com, তাহলে দেখবেন এটা এখানে ডিফল্ট ভাবে থেকে যাচ্ছে। আপনাকে এটা চেঞ্জ করতে হলে এটাকে পুরোটাকে আগে কাটতে হবে, কেটে তারপরে যেতে হবে। আপনি যদি রিফ্রেশ করেন দেখবেন এটা আবার এরকম হয়ে গেছে। যদি কোনো ভ্যালু যদি আপনি সেট করে দেন তাহলে এইভাবে থাকবে। আবার দেখা যায় কিছু কিছু ভ্যালু মাঝে মাঝে পড়া যায় না, সরি লেখা যায় না, কোনো কিছু লেখা যায় না, জাস্ট পড়তে পারেন। সেটা যদি করতে চান তাহলে আপনাকে এখানে করতে হবে কি, এটার পাশে লিখে দিতে হবে রিড অনলি। রিড অনলি যদি বলে দেন তাহলে দেখবেন আপনি এখানে ক্লিক করলে আর ক্লিক কাজ করতেছেন, আপনি একে কাটতে পারতেছেন না, কিছু করতে পারতেছেন না, একে কোনো প্রকার মডিফাই করতে পারতেছেন, সে একটা শো হিসেবে আছে, কিন্তু স্টিল সে কাজ করবে। বাট আপনি যদি একে বলে দেন যে ডিসেবল, এটাকে যদি ডিসেবল বলে দেন তাহলে কিন্তু এর অস্তিত্বই আর থাকে না। এটা যদিও আপনাকে শো করতেছে একটা শো পিসের মতো, বাট আপনি যখন ব্যাকএন্ডে যাবেন তখন এটার কোনো ভ্যালু কিন্তু যাবে না। বাট আপনি রিড অনলি করে দিলে সেই ভ্যালু যাবে, ডিসেবল করে দিলে কোনো প্রকার ভ্যালু কিন্তু যাবে না। আমার কথাটা কি বুঝতে পারছে? জি ওকে। আচ্ছা ভাইয়া, অনেক সময় ওয়েব পেজ থেকে এরকম আমি লেখাগুলো কপি করতে পারি না,
মানে হ্যাঁ অনেক এটা অনেক আপনার কিছু রিড অনলি select করা করে থাকে। হ্যাঁ মানে রিড অনলি করা থাকলে কিন্তু মানে আপনি কপি পেস্ট করতে পারতেছেন না। জি অনেক অনেক জায়গায় এটা না না যেমন রিড অনলি না, আনন্দবাজার ওইটা কপি পত্রিকায় পেস্ট করা যাবে, কপি ভাই এই পেস্ট যে সব জায়গায় করা ভাই যাবে। এটা তো ইনসার্ট দিলে হয়, ডিসেবলটা ওটা তো আগেরটা যে ইনসার্ট দিলেন ওটা তো সেম আসছে, এই যে ইনসার্ট ইউর নেম। বুঝিনি। ওই যে নেমে যে দিলেন না হ্যাঁ ইনসার্ট ইউর নেম, হ্যাঁ ওইটা আর এটা তো সেমই দেখা যায়, না না দেখা না যায় না কি তো এটা না একই না কাজ আপনি করতেছে। এইটা হচ্ছে এখানে খেয়াল করে দেখেন, ইনসার্ট ইউর নেম আসছে, আপনি এখানে কোনো কিছু লিখতে পারতেছেন, লিখলে ওইটা চলে যাচ্ছে, বাট এখানে কিন্তু আপনি কোনো কিছু হ্যাঁ ক্লিকই করতে পারতেছেন না, লিখবেন তো পরের কথা। ও কাটতেও পারতেছি না। না আপনি এটা কাটতেও পারবেন না, কিছুই করতে পারবেন না, এটা শো। এবং এটা আপনি যখন সাবমিট করবেন, এটা কিন্তু এই admin@xyz.com সেটা কিন্তু আপনার ব্যাক এন্ডের পেজেও কিন্তু যাবে না, বুঝতে পারছি? আচ্ছা জি বাট ভাই। আপনি যদি রিড অনলি দিতেন, শুধু রিড অনলি এখানে যদি দিতেন আগেটার মতো রিড অনলি, তাহলে সে আপনাকে শো করতো ঠিকই, কিন্তু আপনি এখানে কোনো কিছু কাজ করতে পারতেন না, এটাকে এডিট করতে পারতেন না, সিলেক্ট করতে পারতেন না, কিন্তু সেটা কিন্তু ব্যাক এন্ডে যেত, ডিসেবল করলে ব্যাক এন্ডে যাবে না, বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা আরেক যে ভাই বললেন যে আপনার পেজে হয়তো বা দেখা গেছে কোনো কিছু আপনি কপি করতে পারতেছেন না, কোনো কন্টেন্ট যদি কপি করতে না পারার তো এখন এরকম সিচুয়েশন খুব কম হয়, তবে সেটা ওইটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়, তবে ওইটা এখন আর হয় না নর্মালি, এখন ম্যাক্সিমাম জায়গায় ম্যাক্সিমাম বলতে 95% জায়গায় আপনি কন্টেন্ট কপি করতে পারেন, ঠিক আছে? আচ্ছা জি ভাইয়া ঠিক আছে। ওকে আর আচ্ছা, এখন হ্যাঁ বলেন। মানে একটা তথ্যের সাথে আরেকটা তথ্যের যখন মিল হয়, যেমন ধরেন আমি সায়েন্সে পড়লে ইতিহাস তো পড়তে পারবো না, তো এখন ঘটনা হচ্ছে যে সেটা বিল্ড করে কিভাবে। সায়েন্সে পড়লে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়বো তাই না? হ্যাঁ তো ওখানে মনে করেন অপশন ওইটা দেওয়া আপনার থাকবে একটার সাথে একটা ইনপুটের সাথে আরেকটা ইনপুটের যে কানেকশনটা বলতে যাচ্ছেন সেটা আপনার ইয়ে থেকে, যে আপনার ব্যাক এন্ডের ওটা তো রেডিও দিয়ে করলে হবে না। না না আপনি কি উনি কি চাচ্ছেন যে আপনি ধরেন এখানে আপনি উনি চাচ্ছে যে সাপোজ আমি এখানে দিলাম যে ডিভিশন হিসেবে, যদি আমি এখানে সাপোজ এরকম থাকে যে আমাদের এখানে আপনারা হয়তো এলইডিপি তেও এটা করে আসছেন যে হয়তো আপনার ডিস্ট্রিক্ট চাচ্ছে, ডিস্ট্রিক্ট আপনি হয়তো দেখা গেছে ঢাকা দিলেন, ঢাকা ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো থানা আসছে পরেগুলো সেগুলো আসবে, এরকম চাচ্ছেন? জি জি হ্যাঁ ওইটার জন্য ওইটা ব্যাক এন্ডের কাজ, ফ্রন্ট এন্ড না, ঠিক আছে? আমরা চেষ্টা করব ওইটাও শেখার জন্য, আপনার ইনশাল্লাহ অ্যাটলিস্ট আমি যে যতটুকু শিখাবো ততটুকুর মধ্যে আপনি এটা করতে পারবেন। আচ্ছা এরপরে যে আমার দেখা গেছে কিছু কিছু ফিল্ড সেটা আমার ম্যান্ডেটরি থাকে, যে এটা আপনি ফাঁকা রেখে সাবমিট করতে পারবেন না, যেমন আমি যে এখানে বলি নেমটাকে আপনার অবশ্যই ফিল আপ করতে হবে, এটা যদি করতে চান তাহলে আপনাকে এখানে করতে হবে কি বলে দিতে হবে রিকোয়ার্ড করে যদি দেন তাহলে দেখবেন এখন আপনি সাইন আপ করলে তখন এটা হবে না, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, আদারওয়াইজ সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না, বুঝতে পারছি? ভাই মাঝে মধ্যে শর্ট দেয়া হয় অথবা 6 সংখ্যা দেয়া হয়, মানে ওর নিচে দেয়া যাবে না ওর উপরে দেয়া যাবে না, এই টাইপের। কোনটা বুঝিনি। আচ্ছা মাঝে মাঝে 5 বলা হয় যে 5 সংখ্যার অথবা 10 সংখ্যার দাও, এটা তার কমে দাও। এখনই আসতেছে এর পরের টপিকটাই এটা। আচ্ছা দেখেন ভাই একটা কথা ছিল, জি বলেন। ওই যে কিছু জায়গায় আছে লেখা থাকে হচ্ছে ম্যান্ডেটরি, মানে দেওয়াই লাগবে, ওই যে একটা স্টার লাল চিহ্ন থাকে, মানে আপনি যদি কিছু অপশন আছে, হ্যাঁ আপনি চাচ্ছেন যে এটার পাশে লাল অক্ষর করে যদি দিতে চান ম্যান্ডেটরি, ওই যে হ্যাঁ সিম্পলি এখানে আসবেন, এসে লিখে দিবেন স্প্যান, এটা ট্যাগ আছে স্প্যান, আর এটা আমি সিএসএস এ দেখাইতাম যদিও ক্রস দেওয়া থাকে এরকম তো। জি ভাই যে এরকম, হ্যাঁ সেটা দেখবেন আমরা এখানে ক্রস দিয়ে হয়তো বা এখানে লিখে দিবেন, আর সাপোজ এখানে ক্রস থাকতে পারে, ম্যান্ডেটরি থাকতে পারে, এভাবে ম্যান্ডেটরি থাকলে আবার দেখা যায় যে আপনার স্টাইল করে ফন্ট সাইজ হয়তো বা দেখা যাচ্ছে 8 পিক্সেল এরকম থাকে, ছোট করে লেখা থাকে, কালার দিয়েও দেওয়া থাকে, রেড কালার দেওয়া থাকে, কালার রেড, এতো এভাবে লেখা থাকে।
আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। সিএসএস করে সেগুলো করবেন, সমস্যা নেই। এটা আমি সিএসএস স্টাইল মানে সিএসএস। ওকে, আচ্ছা। তো এখন যেটা হচ্ছে যে আমাদের রেকর্ড একটা ব্যাপার আছে, আবার দেখা যায় যে আমাদের পাসওয়ার্ডের ব্যাপার যদি আসি, পাসওয়ার্ডের মধ্যে দেখি সবসময় যে আমাদের একটা লিমিটেশন থাকে। লিমিটেশন কীরকম? আপনার মনে করেন যে মিনিমাম 4টা ডিজিট, মিনিমাম 6টা ডিজিট হইতে হবে, সরি মিনিমাম 6টা ডিজিট হইতে হবে, কিংবা আপনার হয়তো দেখা গেছে এরকম যদি। তো আগে বলি যে পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না। পাসওয়ার্ড যদি ব্ল্যাঙ্ক রাখা যাবে না, সেখানে আমি অবশ্যই রিকোয়ার্ড বলে দেব, প্রথম কথা। তারপরে আমি চাইতেছি সেখানে মিনিমাম লেন্থ, মিন লেন্থ যদি দেই ইকুয়াল দিলাম মিনিমাম লেন্থ যদি আমি দেই সাপোজ 6, তাহলে আমি এখানে দেখা গেল যে এই জেট এ লিখলাম সাপোজ, দিয়ে এখন সাইন আপ করতেছি। প্লিজ ফিল আউট দিস ফিল্ড, আমি এখানে 1 দিলাম, 1 দিয়ে সাইন আপ। প্লিজ লেনদেন দিস টেক্সট টু 6 ক্যারেক্টার্স, আমি সাইন আপ দিচ্ছি, মানে মিনিমাম 6টা ক্যারেক্টার অর মোর, আদারওয়াইজ এখানে আপনি মাত্র একটা ক্যারেক্টার ইউজ করছেন, এখানে সে অ্যাকসেপ্ট করতে পারতেছে না। বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। ঠিক সেম ভাবে আপনি মিনিমাম লেন্থের বদলে যদি এখানে ম্যাক্স লেন্থ ইউজ করতেন, ম্যাক্স লেন্থ সাপোজ দিলেন আপনি 3 দিয়ে, এখন যদি আপনি এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8, আমি অনেক কিছু প্রেস করতেছি, কিন্তু বাস্তবে কি 3টার বেশি প্রেস হয়েছে? 3টার বেশি কিন্তু আর প্রেস হয় নাই। আচ্ছা, ম্যাক্স আর মিনিমাম ভাই একসাথে নিতে পারবো না? হ্যাঁ দিতে পারবেন, ম্যাক্স আর মিনিমাম কোনো সমস্যা নেই, তবে এমন দিয়েন না মিনিমাম লেন্থ 6 ম্যাক্সিমাম লেন্থ 3, এভাবে দিয়েন না, ঠিক আছে? সামঞ্জস্য জন্য ঠিক ওইভাবে দিলে তো একের কোনো উল্টা হয়ে যাবে না। আচ্ছা ওকে, এটা হলো একটা। আর দেখা গেছে নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি, নাম্বারের ক্ষেত্রে হয়তোবা নাম্বার যে শুধুমাত্র যে মোবাইল নাম্বার হয় তা তো না। আমার হয়তোবা দেখা গেছে আমরা কোথাও হয়তোবা অনলাইন শপে কোনো কিছু কিনতে যাচ্ছি, কয়েক পিস অর্ডার করতে যাচ্ছি, 5 পিস অথবা 10 পিস, এরকম কোনো একটা কোয়ান্টিটি চাই। তো কোয়ান্টিটির ক্ষেত্রে তখন তো আর মনে করেন এখানে আপনি যদি চান যে এখানে মিনিমাম 5 পিস অর্ডার করতে হবে, তাহলে আপনি এখানে বলে দিতে পারেন নাম্বারের ক্ষেত্রে। এখানে আপনি যদি বলে দেন MIN মিন ইকুয়ালস টু 5, সেভ করে আপনি এখন যদি এখানে তোলা শুরু করেন, তাহলে কিন্তু 5 থেকে শুরু হবে, এর নিচে কিন্তু নামবে না। হ্যাঁ, আপনি এটাকে কেটে দিয়ে 1 দিতে পারেন, 1 দিলেন, এটাকে আপনি দিলেন, দিয়ে এখন যখন সাইন আপ করবেন তখন কিন্তু সেগুলোর ভ্যালু মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, ওইটার নিচে সে অ্যালাউ করবে না। বুঝতে পারছে? ওকে, জি ভাইয়া। ঠিক সেম ভাবে এখানেও আপনি যদি বলেন যে এখানে ম্যাক্স, যদি বলেন ম্যাক্স ইকুয়ালস টু 10, তাহলে দেখবেন এখানে আপনার 5 থেকে 10 এর মধ্যে যাচ্ছে, এর উপরেও যাবে না, এর নিচেও যাবে না। ওকে, ওকে, আচ্ছা। ওকে, এখন যেটা হচ্ছে যে আপনার নর্মালি এটা থাকলো। এখন যেটা হইতেছে মাঝে মাঝে দেখা যায় যে আপনার জেন্ডার হয়তোবা দেখা গেছে মেল সিলেক্ট করা থাকে অটোমেটিকলি, হয়তোবা মাঝে আমরা যখন যাই তখন মেল অটোমেটিক সিলেক্ট করা থাকে। যদি এরকম কিছু করতে চান, হয়তোবা এই যে মেল যদি সিলেক্ট করে রাখতে চান, মেল বা ফিমেল যেটা আপনার সিলেক্ট করে রাখতে চান, সেখানে গিয়ে লিখে দেবেন চেকড, তাহলে সে যখনই ব্রাউজ করবে চেকড সিলেক্ট করা হয়ে থাকবে। বুঝতে পারছে? ওইটা চেকড হয়ে থাকবে। আর যদি আপনার মনে করেন যে দেখা গেছে যে এখানে হয়তোবা দেখা গেছে আমাদের যেমন যদি কান্ট্রি সিলেক্ট করতে বলা হয়তো, আপনার মনে করেন 205টা কান্ট্রি আছে, ABCDEF এভাবে করে ক্রমানুসারে আছে, কারণ আপনি বাংলাদেশিদের জন্য কোনো কিছু কোড বানাইতে যাচ্ছেন, তাহলে হিসাব মতে কি বাংলাদেশ খুঁজে বের করতে অনেকের ঝামেলা মনে হতে পারে। তো এই জন্য আপনি যদি করেন যে এখানে বাংলাদেশটা যদি অটোমেটিকলি সিলেক্ট করা থাকতো, তাহলে বাংলাদেশি যারা তারা সরাসরি বাংলাদেশ তাকে আলাদা করে খুঁজে বের করতে হতো না, অন্য কেউ কান্ট্রি হলে সে খুঁজে বের করতে দরকার হলে। নর্মালি সবার উপরে যেটা থাকে সেটা সিলেক্ট করা থাকে। তো আপনি তো এখানে একটা ক্রম মেনটেন করে লিখতেছেন, তো আপনি এখানে চাইতেছেন যে হয়তো বা দেখা যাচ্ছে এখানে খুলনাটাকে আপনি সিলেক্ট করে রাখতে যাচ্ছেন। খুলনাকে যদি সিলেক্ট করে রাখতে চান, তাহলে এখানে লিখে দিবেন সিলেক্টেড। সিলেক্টেড যদি করে দেন, তাহলে দেখবেন খুলনাটা সবসময় সিলেক্ট হয়ে থাকবে। বুঝতে পারছি?
জি এই তাহলে চেঞ্জ করতে পারবো না ভাই? হ্যাঁ পরে আপনি চেঞ্জ করতে পারেন, বাট ডিফল্ট ভাবে এটা সিলেক্ট করা থাকবে। ওকে, আচ্ছা এটার বাইরে মোটামুটি আমাদের ফর্মও ডান। এখন আপনি যে পুরো ফর্মটাকে যে সেন্টারে নিয়ে আসতে চান, যে আপনি পুরো ফর্মটাকে সেন্টারে নিয়ে আসবেন, সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে ট্যাগ আছে, নাম হচ্ছে সেন্টার, CNTR, সেন্টার ট্যাগ। আপনি যদি এই ট্যাগটাকে যে ফর্মটাকে যে সেন্টার ট্যাগের মধ্যে নিয়ে আসেন, তাহলে সে পুরোটা সেন্টারে চলে আসবে। বুঝতে পারছেন? খালি সেন্টার ট্যাগে শুধু যে ফর্মটা আসবে তা না, আপনি সেন্টারের মধ্যে যাই লেখেন না কেন সবগুলোকেই সে সেন্টারে নিয়ে আসবে। ওকে, এবার আমাদের এক কোন আপু জানি মার্জিয়া আপু খুব সম্ভবত চাইছিলেন আপনি H1 এ কোনো লেখাকে সেন্টারে নিয়ে আসতে চাইছেন। এখন সেন্টার ট্যাগের মাঝখানে H1 টাকে কল করে দিবেন, তাহলে দেখবেন সেটা সেন্টারে চলে আসবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আপনার স্থায়ী ঠিকানা আর অস্থায়ী ঠিকানা লিখবার সময় একটা ব্যাপার লক্ষ্য করি যে মনে বলা থাকে যে একই যদি হয়, স্থায়ী আর অস্থায়ী যদি একই হয়, তাহলে টিক চিহ্ন দিলে অটোমেটিক সব তথ্য ওখানে চলে যাবে। হ্যাঁ ভাই, ওই জায়গাটা কিভাবে করতে হয়? আচ্ছা, আরেকটা প্রশ্ন কারোর মাথায় আসে নাই, যে এটা তো আমি যখনই পড়াইতে যাই আপনাদেরকে, তখনই এই প্রশ্নটা সবাই আমাকে করে ম্যাক্সিমাম। এটা মোটামুটি এই প্রশ্নটা খুব কমই ফেস করছি, এমন খুব কম হয়েছে যে আমি এই প্রশ্ন ফেস করি নাই। সেটা হইতেছে, ভাইয়া আমার পাসওয়ার্ড লিখতে ভুল হয়ে গেলে আমি পাসওয়ার্ডটা চেক করতে চাই, তাহলে এখানে যে একটা চোখ থাকে, চোখটা ক্লিক করলে পাসওয়ার্ডটা শো করে, এই সিস্টেমটা করা যায় না? আপনার প্রশ্ন আর ওই প্রশ্ন কোশ্চেনটা করতাম আমি। আমি ভাবতেছিলাম অনেকক্ষণ ধরে, বাট বলতেছি না, ভাবছি ভাই পরে বুঝাবো। দুইটার উত্তরই হইতেছে ভাই, দুইটার উত্তরই হইতেছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, জি বলেন। ফর্মটাকে যখন সেন্টারে নিয়ে আসলাম, তখন এই যে লেখাগুলো নেম, পাসওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, এগুলোকে অ্যালাইন করব কিভাবে? এগুলো তো এক একটা এগুলো এক এক জায়গায় অ্যালাইন হয়ে ছড়াই। গেছে, এক একটা এক এক দিকে চলে গেছে, সবগুলো সেন্টার হয়ে গেছে, যার কারণে এই সমস্যাটা হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন যে এগুলোকে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে চাবেন, তাহলে করবেন কি, একটা টেবিল ট্যাগ ইউজ করবেন। টেবিল ট্যাগের মধ্যে একটা টিআর এর ভিতরে দুইটা টিডি। এক টিডিতে শুধুমাত্র নামগুলো আসবে, নেম, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, নাম্বার, জেন্ডার ইত্যাদি ইত্যাদি। আরেক টিডিতে শুধুমাত্র ইনপুট বক্সগুলো আসবে। বুঝতে পারছে? জি ভাইয়া। কনফার্ম পাসওয়ার্ডের জন্য কি করতে হবে? দেখি ব্যাক এন্ডের কাজ। হ্যাঁ, ব্যাক এন্ডের কাজ। যাবতীয় ভ্যালিডেশনের যাবতীয় যত কিছু মাথায় আসবে ভাই, এটা দিয়ে কি করব? আমরা আপাতত শুধুমাত্র ডিজাইন করতেছি। এটার মূলত ইভেন এই যে মনে করেন আমরা যা যা করছি এখানে, রিকোয়ার্ড কিংবা রিড অনলি কিংবা আপনার চেক ইত্যাদিতে যা যা করছি হিসাবে, এগুলো প্রতিটাই কিন্তু নিষিদ্ধ এলিমেন্ট। নিষিদ্ধ এলিমেন্ট এই কারণে আমরা আমাদের কিন্তু W3 স্ট্যান্ডার্ড বলে একটা কিছু আছে, আমরা হয়তো নেক্সট ক্লাসে এটা দেখবো, যেটা হচ্ছে আমাদের W3 মানে আমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মটা মেনটেন করে করতে হয়। তো ওই স্ট্যান্ডার্ডের মধ্যে, এই স্ট্যান্ডার্ড বলতে আসলে কি বোঝায়, যে আমি হয়তোবা অনেককে সহজে বোঝানোর জন্য, আপনাদের W3 স্কুলস বলে একটা প্ল্যাটফর্ম আছে, ওয়েবসাইট, সেখানে আপনি নর্মালি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লিটলি খুব ভালোভাবে শিখতে পারবেন নিজেরা প্র্যাকটিস করে। ওইখানে যাবতীয় সমস্ত ট্যাগ কিন্তু এখানে আছে, এবং ওরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে। তো ওদের যে স্ট্যান্ড, বা আমি নর্মালি W3 বলতে কি, যে আসলে W3 ওইভাবে বোঝানোটা ঠিক হবে না। W3 আসলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যাবতীয় মানে একটা স্ট্যান্ডার্ড, যেটা আমি বলি সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে চলা যায়। আর আমি যদি বলি যে এখানে পি এর বদলে আমি P1 ট্যাগ ইউজ করব, আমি যদি বলি এখানে হয়তোবা দেখা গেছে হ্যাঁ বি এর বদলে আমি হয়তোবা বোল্ড নামে ট্যাগটা ইউজ করব, BOLD হিসেবেই ট্যাগ ইউজ করব, কাজ কিন্তু করবে। কেননা আমি পি ট্যাগকে যদি ডিসপ্লে ব্লক, এটা যদি CSS করে যদি বোল্ডকে যদি আপনার ফন্টেড বোল্ড করে দেই, তাহলে কিন্তু একই কাজ করবে। কিন্তু বাস্তবে সেটা কি কোনো প্রকার ট্যাগ হইতেছে? এটা কি কোনো স্ট্যান্ডার্ড ট্যাগ হইতেছে? প্রত্যেকে নিজের নিয়ম মোতাবেক ট্যাগ বানাবে, সেটা তো আর কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করে না। এই যে রুলস এন্ড রেগুলেশনের মধ্যে যদি থাকি, তখন সেই স্ট্যান্ডার্ডটাকে বলা হয় W3 স্ট্যান্ডার্ড। এখন আপনাদের কিছু কিছু জিনিস আছে, যেমন আমরা মার্কি ট্যাগ ইউজ করছিলাম। মার্কি ট্যাগ ইউজ করছে? মনে হয় না কইনি। ওকে, মার্কি ট্যাগটা দেখাই।
এই মার্কি ট্যাগ আপনারা বোধহয় প্রত্যেকে এটার সাথে পরিচিত। যদি আমি বলি যে সাপোজ মার্কি ট্যাগের মধ্যে লিখতেছি যে হ্যাঁ মার্কি ট্যাগের মধ্যে লিখতেছি আমার এটার বানান ভুল হয় প্রচুর। আচ্ছা আগামীকাল কত তারিখ? 8 তারিখ। এটা যে লিখি ভাই একটা জিনিস, ওই যে ডেট অফ বার্থে যে ডান পাশে যে সাইনটা, হ্যাঁ ওটা কি ওটা ওখানে ক্লিক করলে কি ক্যালেন্ডারটা চলে আসবে? হ্যাঁ আসে, দেখালাম তো। আচ্ছা ভাই হ্যাঁ দেখেন মার্কি ট্যাগ মোটামুটি সবাই পরিচিত আছে, বাংলাদেশের যতগুলো চ্যানেল আছে সবগুলোর নিচে হেডলাইন সবসময় রানিং আছে। তো এখানে মনে করেন যে মার্কি ট্যাগ দিয়ে আমরা সেটা এরকম হেডলাইন নিতে পারি। এখন অনেকে মাথায় প্রশ্ন আসতে পারে ভাই এটা কি সবসময় ডান পাশ থেকে বাম পাশে যাবে? না, আপনি যদি ডিফল্ট হয়ে রেখে দেন তাহলে ডান পাশ থেকে বাম পাশে যাবে। যদি আপনি বলেন ডিরেকশন যদি দিয়ে দেন যে রাইট, তাহলে সে বাম পাশ থেকে ডানে যাবে। যেদিকে বলবেন, রাইট বললে রাইট সাইডে যাবে, টপ বললে টপ না আপ, আপ আপ হইলে উপরে যাবে, যদি ডাউন বলেন তাহলে নিচে যাবে। ঠিক আছে, এই হইতেছে আমাদের মার্কি ট্যাগ। এখন এই জিনিসটা নরমালি ভাই এটা স্পিডটা কন্ট্রোল করা যায় না? যেমন দ্রুত যাচ্ছে, আমি চাচ্ছি যে আস্তে আস্তে যাবে আর আস্তে যাবে, সবই করা যাবে। এটা কন্ট্রোল করা যাবে কি? হ্যাঁ যাবে। আচ্ছা, তো যেটাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা হচ্ছে মার্কি ট্যাগ, যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি খুব ভালো করে যদি বলি যে এটা মূলত jQuery বা জাভাস্ক্রিপ্টের কাজ। তো একজনের কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ, সেটা আমরা HTML এ ইউজ করতেছি। জাভাস্ক্রিপ্ট মাইন্ড করবে না? মাইন্ড করবে, স্বাভাবিক। তো তারা এখানে কিছু কিছু ট্যাগের ভিতরে কিছু কিছু এলিমেন্টের জন্য তারা একটা আপনার ভেটো দিয়ে রাখে যে এটা আমাদের প্রপার্টি, এটা আপনারা ইউজ করতে পারবেন না। তো HTML বলে আচ্ছা ঠিক আছে আমরা এটা ইউজ করব না, এটা বলে রেখে দেয়। এটা আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলতেছি, এটা কিন্তু ইয়া না, আপনার অফিসিয়াল কোনো কথা না। তো তারপরেও দেখা যায় যে আমার কথা হচ্ছে কিছু কিছু জিনিস আপনি মার্কি ট্যাগ কিন্তু W3 স্কুলসে খুঁজে পাবেন না। তো ওই ট্যাগগুলো যেহেতু আপনার W3 মানে ওদের একটা প্রবলেম আছে, বিতর্ক আছে, সেই ক্ষেত্রে তারা এটাকে ইউজ করতে না করে, কিন্তু আবার তারা তাদের লাইব্রেরি থেকে সরায় না। তো লাইব্রেরি থেকে সরাবে না, তাহলে আমরা ইউজ করব না কেন? লাইব্রেরি যতদিন আছে আমরা ততদিন ইউজ করে যাচ্ছি, এটাই। তো ঠিক সেম ভাবে এই যে ইনপুট টাইপ, ইমেইল, আপনার মনে করেন ক্লাস, এই যে মার্কি ট্যাগ কিংবা রিকোয়ার্ড রিড অনলি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু কিন্তু আপনার জাভাস্ক্রিপ্টের অংশ, এবং আমরা সেটাই কিন্তু ইউজ করি, এভাবে ইউজ করে যাই। বুঝতে পারছি? সো ভ্যালিডেশনের আমরা ভ্যালিডেশনের কোনো প্রপার্টি HTML এ আসার কথা না, কিন্তু অনেকে হয়তোবা আমাদের কাজের সুবিধার্থে অনেক কিছু নিয়ে আসছে। যেমন আমরা যদি অ্যামাজনের কথা বলা হয়, অ্যামাজন কিন্তু শুরুটা কি ছিল? ই-কমার্স সাইট ছিল, তাই না? এখন কিন্তু অ্যামাজনের সাইট কিন্তু কম না, মানে সেক্টর কিন্তু কম না। তো ব্যাংকিং থেকে শুরু করে সবকিছু ওরা মানে পারতেছে না যে আমাদের ডেইলি লাইফটা তারা অ্যামাজনে নিয়ে যেতে, যদি যখন যাই হোক। তো এটার কারণে হচ্ছে যে আপনার মূলত ওরা আমাদের সুবিধার্থে অনেক কিছু তারা ইমপ্লিমেন্ট করে দিছে। তার মানে এই না যে HTML আসলে সবকিছু করা যায়। HTML শুধুমাত্র এটা আপনার স্ট্রাকচার দাঁড় করে, সেটাকে আমরা হয়তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনোভাবে ডিজাইন বা ডেভেলপ করব। বুঝতে পারছি? আর আরেকটা কি হচ্ছে, আরেকটা কি বাকি, সেন্টার ট্যাগ দেখাইছি, আরো বেশ কিছু ট্যাগ আছে। যেমন মনে করেন আমাদের হয়তোবা এখানে দেখতে পারেন যে সাপোজ আমি যদি এভাবে দিই, ফিল্ড সেট বলে একটা কিছু আছে, FIELD ACT ফিল্ড সেট। ফিল্ড সেট যখন বলবো তখন এরকম একটা বক্স আপনাদেরকে দিবে। বক্স দেওয়ার পর আমি এই শেষটাকে যদি ফর্মের বাহিরে নিয়ে যাই, একদম শেষে নিয়ে যাই, তাহলে খেয়াল করে দেখবেন পুরোটাকে একটা বক্সের মধ্যে নিয়ে গেছে। এই ফিল্ড সেটের ভিতরে আবার লিজেন্ড বলে একটা ট্যাগ আছে।
এখানে যদি আমি বলি সাইন আপ হেয়ার, সেভ করলে দেখেন এটা আসলে কি ফিল সেট আপনাকে একটা স্পেস দিবে বর্ডার সহ, এবং লিজেন্ড করবে কি সেই বর্ডারের মধ্যে, যে লিজেন্ডের মধ্যে যে লেখাটা লিখবেন সেটা ওই বর্ডারের মধ্যে লিখবে। আপনি ওইটা সিএসএস করে তার পজিশন সেন্টারে আনতে পারেন, রাইটে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই, বাট সে বর্ডারের মধ্যে লিখবে। এবং লিজেন্ড কিন্তু একমাত্র ফিল সেটের মধ্যেই কাজ করে, অন্য কোনো কিছুর ভিতরে সে কাজ করবে না। বুঝতে পারছেন? জি জি ভাই বুঝতে পারছি। জি ভাই। ওকে, তো আমি আজকে অনেক কিছু হয়েছে, মোটামুটি বেশ কম কাজ হয় নাই। আমি একটা কি টপিক দেখাবো নাকি? যে পি ট্যাগের ভাইয়া আপনি আগে 2 গ্লাস পানি খান। আমি জি ভাই, আপনি অনেকক্ষণ ধরে অনেক কথা বলতেছেন। আচ্ছা আইজেন আচ্ছা বলেন। আপনি বলছিলেন যে আমরা এইচটিএমএল এর সাথে সিএসএস করব কিংবা অন্য কিছু যোগ করব, তো ওইটার ফাইল নেমও কি একই ফাইল নেম হবে, তাহলে কি কানেক্ট হয়ে যাবে নাকি অন্য কোনো? না, আপনি এই প্রশ্নের উত্তর আগামী প্রতিদিন পেয়ে যাবেন যখন সিএসএস শুরু করব। আচ্ছা ওকে, আচ্ছা আর কালকে ক্লাস হবে না আমাদের? না, এইচটিএমএল কি আজকেই শেষ? না, আপনাদের আমি যেটা হচ্ছে যে বলতে গেলে আমার দেখানোর মধ্যে 3টা ট্যাগ এখনো বাদ রাখছি। একটা হচ্ছে অডিও, ভিডিও, আর এটা হচ্ছে ম্যাপ। এই 3টা ট্যাগ, ম্যাপ বলতে কি ম্যাপের ভিতরে আবার বেশ কিছু অংশ আছে, এরিয়া আছে, আপনার কোঅর্ডিনেট আছে, ওইগুলো আছে, বাট ম্যাপ আর কি অডিও ভিডিও বাদ রাখছি, কেননা কাজ একটু বেশি হয়ে যাবে। হোম টাস্ক তো আমাকে দিতে হবে, আমি ম্যাপ দিলে ম্যাপেরই একটা বেশ লম্বা হোম টাস্ক আছে, তো সেই হিসাবে আগামীকালকে আগে এগুলো কমপ্লিট করেন, আর আগামী পরশুদিন হয়তো বা আমি ওই 3টা কাজ কমপ্লিট করার শেষে 3টা ট্যাগ করতে বড় জোর আধা ঘন্টা সময় নেবে, তারপরে কিন্তু আমি সিএসএস ধরবো। ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে, কোনো কনফিউশন? বুঝিনি। লেভেল ট্যাগ আচ্ছা, পি ট্যাগের পরিবর্তে, হ্যাঁ পি ট্যাগের পরিবর্তে লেভেল ট্যাগ ইউজ করবেন। বলেন। টেক্সট এরিয়ার ভিতরে যে ওয়ার্ডের একটা লিমিটেশন থাকে না, 500 ওয়ার্ড 200 ওয়ার্ড এর উপরে লেখা যাবে না, এটা কিভাবে সেটআপ করব? আচ্ছা, 500 ওয়ার্ডের লিমিটেশনের জন্য আপনাকে ইয়েতে আসতে হবে, আপনার ওয়ার্ডের লিমিটেশনের জন্য জাভাস্ক্রিপ্টে আসতে হবে। বাট আপনি যদি এই যে ক্যারেক্টার যদি কাউন্ট করেন যে 1000টা ক্যারেক্টার, 1000টা ক্যারেক্টারের জন্য আপনি এখানে ওই যে মিনিমাম লেন্থ যেটা সেটা 1000 করে দিলেই হবে, তাহলে 1000টা ক্যারেক্টার নিয়ে নিতে পারবে। আচ্ছা, ম্যাক্সিমাম লেন্থ 1000, তার মানে 1000টা ক্যারেক্টার নিতে পারবে। বাট ওয়ার্ড যদি কাউন্ট করেন যে 200টা ওয়ার্ড, 500টা ওয়ার্ড এরকম, সেজন্য জাভাস্ক্রিপ্টে আসতে হবে। ভাই আমার 2টা কোশ্চেন। জি বলেন। একটা হচ্ছে পাসওয়ার্ড, মাঝে মধ্যে আমরা যখন পাসওয়ার্ড দিই তখন লেখা থাকে যে স্ট্রং, মিডিয়াম এরকম লেখা থাকে পাসওয়ার্ড লেখার সময়। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা। আর হচ্ছে পাসওয়ার্ড যদি আমি ভুল দিচ্ছি না সঠিক দিচ্ছি এটা দেখার জন্য যে ইয়াটা, ওটা, এই 2টা। ভিউ এর চিহ্ন? জি, মানে দেখার জন্য যে আমি কি লিখতেছি পাসওয়ার্ডে। আচ্ছা, এই 2টাই হচ্ছে পাসওয়ার্ডের ভিজিবলের জন্য, ভিজিবিলিটির জন্য। আপনার মূলত পাসওয়ার্ডের স্ট্রং যেটা যদি লাইভ দেখতে চান তাহলেও জাভাস্ক্রিপ্ট, আর যদি মনে করেন যে আপনি পাসওয়ার্ডটা দেখা গেছে এক পেজে আপনি ইনপুট দিলে আরেক পেজে দেখাবে যে আপনার পাসওয়ার্ডটা কতটুকু স্ট্রং, সেটা যদি করেন তাহলে পিএইচপি। আর যদি মনে করেন এই ভিউ এর অপশনটা, সেটা জেকিউই বা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে হবে। ঠিক আছে? আমরা জাস্ট ফর্মটা ডিজাইন করছি, এখনো ফর্মে অনেক কাজ বাকি, এই জন্য বললাম তো মাত্র 10% করছি, 90% কাজ বাকি। ঠিক আছে? ভাই পাসওয়ার্ডের ক্যাপিটাল লেটার, স্মল লেটার এটাও কি জাভাস্ক্রিপ্টে? পাসওয়ার্ডে ক্যাপিটাল লেটার, হ্যাঁ, কি আপনি একটা জিনিস ভ্যালিডেশন যখনই করতে যাবেন তখনই সেটা ব্যাকএন্ড, ব্যাকএন্ডের কাজ হয় পিএইচপি নতুবা জাভাস্ক্রিপ্ট। পিএইচপি যেটা হচ্ছে যে আপনার পিএইচপি আর জাভাস্ক্রিপ্টের মধ্যে পার্থক্যটা আছে, জাভাস্ক্রিপ্ট আপনাকে লাইভ আপডেট দিতে পারে। দ্যাট মিনস আপনি এখানে মাঝে মাঝে দেখা যায় যে আমি এখানে লিখতে লিখতে আমার এখানে সবকিছু ভ্যালিডেট করে নিচ্ছে, তাই না? হয়তো বা দেখা গেছে আপনি আমার ইমেল অ্যাড্রেস যখন খুলতে যাই নতুন, তাহলে ওইখানে দেখবেন যে আপনি ইমেল অ্যাড্রেস লিখতেছেন, সে ওইখানে সাজেশন দিয়ে দিচ্ছে যে এরকম ইমেল অ্যাড্রেস অলরেডি আছে।
আর আইটা হচ্ছে যে আপনার মনে করেন জাভাস্ক্রিপ্ট হচ্ছে লাইভ আপনাকে আপডেট দিবে, আর পিএইচপি হচ্ছে কি আপনার ইনফরমেশন সে ব্যাকএন্ডের কোনো একটা পেজে আগে নিবে, ভ্যালিডেট করবে, দেন অন্য একটা পেজে কিংবা আপনার এই পেজে আপনাকে আপডেট জানাবে। বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা, আর আর হচ্ছে যে ধরেন মনে করেন যারা লেভেল ট্যাগ নিয়ে যে দেখতে চান, আপনার মনে করেন ওকে ধরেন কই লিখবো, ওকে আচ্ছা বাটন টাইপের এখানে আইটা বাটন টাইপ আছে, টাইপে একটা দেখাই দিই। বাটন টাইপ হচ্ছে এটা রিসেট একটা বাটন টাইপ আছে। যদি দেখেন রিসেট, তাহলে হবে কি যে আমি এখানে যদি ইত্যাদি অনেক বিভিন্ন ভুলভাল কিছু লিখলাম, লেখার পরে আমি এখন যদি রিসেট বাটনটা ক্লিক করি তাহলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বাটন টাইপটা যদি রিসেট হয়। এবার আসতেছি যে ধরেন আমরা এই জেন্ডারের জিনিসটা লেবেল দিয়ে দেখি। সাপোজ লেবেল একটা ডাবল ট্যাগ আমি এখানে দিচ্ছি যে লেবেল ফর মেল, আমি এখানে দিলাম হয়তোবা লেবেল ফর মেল। আপনারা এইভাবেও দিতে পারেন। ঠিক আছে, যদি লেভেল যদিও দেন তাহলে এভাবে দিতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে কি লেভেল ফর মেল কিংবা এখানে ভ্যালু মেল যে জিনিসটা সেটা কাজ করবে একটু আরো বেটার যদি দেখাতে পারতাম। দেখি দেখেন এই ব্যাপারটা হচ্ছে কি যে যদি আমাদের একটা জিনিস হচ্ছে যে মাঝে মাঝে দেখা যায় যে সাপোজ আমরা নেমে ক্লিক করলে এটা হাইলাইট হয়ে যায়। যেমন আমি যদি এটাকে লেভেল ফর এবার যে ফিমেল দেই এবং এটা লেভেল ফর মেল, এখানে দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করলেও যা এখানে এতক্ষণ এভাবে ক্লিক করে আসতেছিলাম, এখন দেখেন মেলে ক্লিক করলে মেলটা ক্লিক হয়ে যাবে, ফিমেলে ক্লিক করলে ফিমেলটা ক্লিক হয়ে যাবে। এরকম একটা ব্যাপার যে আমি যখন যে নামের উপরেও যদি ক্লিক করি তাহলে কাজ করতেছে। এটা মূলত কিভাবে কাজ করে, ইনপুটের যাবতীয় সবকিছু তো ঠিক থাকলো, ফিমেলে এখানে মূলত এই যে আইডি দিতেছি এই আইডির উপর মূলত কাজ করে। এখানে লেভেল ফর ফিমেল, দ্যাট মিন্স এই আইডি যেটা ফিমেল সেটাকে সিলেক্ট করলে, এই যদি আমি এই লেভেলটাকে সিলেক্ট করি তাহলে সেই আইডিটার যার আইডি ফিমেল সেটা সিলেক্ট হয়ে যাবে।
মানে আমি এখানে ফিমেল সিলেক্ট করে ফিমেল লেভেলটাকে সিলেক্ট করতেছি আমি, কিন্তু ওই আইডিটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? ভাইয়া আরেকটা জিনিস, জি বলেন। আমরা সবকিছু ইনফরমেশন দেওয়ার পর অনেক ক্ষেত্রে দেখি কি যে নিচে লেখা থাকে ক্যাপচার কোড, আমরা ওটা রিফ্রেশ করলে আবার ক্যাপচার কোডটা চেঞ্জ হয়, তো ওটা কি আমাদের কি দেখাবেন? এখন এইটা মূলত আপনি আমি যার যার মনে যে যে প্রশ্ন আসতেছে লিখে রাখেন। আমার যদি বাই এনি চান্স কোনো জিনিস যদি মিস হয় আমাকে বলেন, আমি সবগুলো দেখাবো। আপনার একটা ফর্ম কমপ্লিট হবে, আপনার মনে করেন পিএইচপি যেদিন আমাদের বেসিক কমপ্লিট করে ফর্ম যেদিন শুরু করবো সেদিন মূলত সেটা আপনার পিএইচপি যদি ধরি 38তম ক্লাসে, হিসাব মধ্যে বেসিক বুঝাইতে বুঝাইতে হয়তো বা 42তম ক্লাস যাইতে পারে। তো আপনার মনে করেন ফর্ম হয়তো 42তম ক্লাসে আমি দেখাবো পুরো কমপ্লিট করে, ঠিক আছে? যতজনের যত রকমের প্রশ্ন আছে সবগুলো আমি সেইখানে দেখাবো। ওকে, যদি কোনো জায়গায় দেরি না হয় সেটার উপর ডিপেন্ড করতেছে। ওকে, আচ্ছা ভাই, জি বলেন। ওই যে আগের দিন একটা মানে দেখাচ্ছিলেন শর্টকাট, যে 50-50 আনার জন্য যে শর্টকাটটা ভুলে গেছি আর কি। আপনি যেটা ইউজ করবেন আপনার উইন্ডোজ বাটন, দেন রাইট বাটন অথবা লেফট বাটন। ওকে ঠিক আছে, ঠিক আছে। এটার পরে আর কিছু বোধহয় নাই, অ্যাটলিস্ট যেগুলো আছে আমাদের অডিও, ভিডিও আর ম্যাপ ট্যাগ বাকি আছে। এটা শুধুমাত্র লেভেলের যে শুধুমাত্র এটা হয় তা না, আমি দরকার হলে লেভেলে যদি আরো দেখতে চান লেভেল ফর, লেভেলের কাজটা বুঝি নাই, মানে কি দেখাচ্ছি। লেভেল ফর দিলাম, ফর দিয়ে আমি হয়তোবা নেম লিখলাম, নেম না আমি হয়তোবা কলেজ লিখলাম, সাপোজ কলেজ লিখলাম এবং এখানে লিখে রাখলাম কলেজ, এবং এখানে একটা ব্রেক ট্যাগ দিই কারণ লেভেল হচ্ছে আপনার ইনলাইন ব্লক। ব্রেক ট্যাগ, ওকে। এখন কলেজে এখানে আমি হয়তোবা লিখলাম ইনপুট, অন্য কিছু কি থাকে থাকুক, আমি টাইপ দিলাম হয়তোবা টেক্সট, বাট আইডি দিলাম কলেজ। এখন দেখেন আমি কলেজে ক্লিক করতেছি কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছে যে আমি লেভেল যেটা আছে এটা হচ্ছে আমার লেভেলটা, আমি লেভেল ক্লোজ করি নাই কেন, এটা হচ্ছে আমার লেভেল, এটা হচ্ছে আমার লেভেলটা, কিন্তু এখানে হয়েছে কি লেভেলের ফর কি দেওয়া আছে কলেজ। দ্যাট মিনস আমি কলেজে যখন ক্লিক করব তখন এইখানে যে আইডি যার কলেজ আইডি যার সেটা সিলেক্ট হয়ে যাবে। আমি কলেজে ক্লিক করলে সেই আইডিটা সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছি? মানে হচ্ছে আমি যেই মানে ক্লিক করব আমার সেই বক্সটা আর কি চলে আসবে নাকি? সেই বক্সটা সিলেক্ট হবে, সিলেক্ট হবে। হ্যাঁ, ওকে ওকে। তাহলে আপনাদের যে হোম টাস্কটা দেওয়া থাকবে সেটা আজকেরটা তো আজকে রাত 12টার মধ্যে, আর নেক্সট যে হোম টাস্কটা দেওয়া থাকবে সেটা আগামীকাল রাত 12টার মধ্যে সাবমিট করবেন। সাবমিট করলে মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবেন এর মধ্যে। তাহলে কালকে সুস্থ ঠান্ডা মাথায় সুস্থভাবে হোম টাস্ক কমপ্লিট করেন, ইনশাল্লাহ পরশুদিন দেখা হবে। ওকে, আর সবার শেষে একজন আসছেন। স্যার আজকে যে হোম টেক্সটটা দিবেন এটা ডেডলাইন কি আজকে রাত 12টা নাকি আগামীকাল রাত 12টা? আগামীকাল রাত 12টা। একটা কথা ছিল। জি বলেন। জি ভাই, ওই যে হোম টেক্সটটা কিভাবে সাবমিট করব ওটা যদি একটু দেখান। আচ্ছা, দেখানোর জন্য ওকে ফাইন। আমি ওটা গতকালকে সাবমিট করছি। আপনি স্ক্রিন শেয়ার করেন। করছেন না আসেনি। আপনার স্ক্রিনটা একটু শেয়ার করবেন, আমি আপনার স্ক্রিন দিয়ে দেখাই দেব যে কিভাবে সাবমিট করবেন। হ্যাঁ ভাই, আমি চেষ্টা করছি।
ভাইয়া আপনি যে হোমওয়ার্ক গুলা দিচ্ছেন এগুলার যে মার্ক দিচ্ছেন এগুলা কি থেকে যাবে মানে জি হ্যাঁ ইয়াগুলো তো থেকে যাবে। ইনফরমেশনে? হ্যাঁ হ্যাঁ থেকে যাবে। তারপর ভাইয়া যার মার্ক বেশি থাকবে তাকে কিছু দিবেন? যার মার্ক বেশি থাকবে বলতে কি সেটা রিপোর্টটা অথরিটিকে দিব, অথরিটি এরপর যা ডিসিশন নেবে সম্পূর্ণ অথরিটির ব্যাপার। আচ্ছা ভাইয়া। ভাই হয়েছে দেখা নাকি? যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ভাই তাহলে হোম টাস্কটা কি আপনার যে ফর্মটা ডিজাইন করা না? আমি এখনো দেই নাই, দিয়ে দিব, চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, হ্যাঁ দেখান, আপনি হোম টাস্কে যান, ওই ইয়েতে ক্লাসরুমে যান। হ্যাঁ হ্যাঁ ক্লাসরুমে গিয়ে এই যে এখনো সাবমিট, এই যে ইওর ওয়ার্ক আপনি সাবমিট করেছেন, তো সাবমিট করার পর টার্ন ইনও করেছেন, সমস্যা কোথায় তাহলে? হ্যাঁ টার্ন ইন করেছি, বাট নামে বললেন যে আজকে সাবমিট হয়নি, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। আপনার নাম হচ্ছে রশিদুল ইসলাম। আচ্ছা আমি দেখি আপনার হোম টাস্ক 1 রশিদুল ইসলাম। আচ্ছা আপনি টার্ন ইনটা সিলেক্ট করেন তো একটু। না হচ্ছে না তো। ওয়েট এক মিনিট। রাশেদুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আনসাবমিট করেন, লেখাটা আনসাবমিট করেন, এখানে আনসাবমিট ক্লিক করেন। আচ্ছা অ্যাড অর ক্রিয়েট করেন, আবার অ্যাড অর ক্রিয়েট ফাইল। ফাইল হ্যাঁ দেন আপনি আপলোড করেন ফাইলটা আপনার। ওপেন। এবার টার্ন ইন করেন, টার্ন ইন। আমি একটু চেক করে দেখি। ভাই আমরা তাহলে লিভ নিচ্ছি নাকি? হ্যাঁ নিতে পারেন। রাশেদুল ইসলাম ভাই আপনার কি দুইটা আইডি এখানে অ্যাড করা? আমার একটাই আছে, দুইটা হয়তো কোনোভাবে হতে পারে। অন্য কোনো একজন রাশেদুল ইসলাম আছে, আপনার এটা সাবমিট হয়েছে। ভাইয়া হ্যালো। জি বলেন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া আমারটা কোন আইডি থেকে হচ্ছে কিনা আমি জানি না কিন্তু। আচ্ছা এমডি রাশেদুল ইসলাম যিনি আমি আপনার প্রোফাইল পিকচার দেখেছি, প্রোফাইল পিকচার দেখে বলতেছি যে হ্যাঁ অ্যাড হয়েছে, কিন্তু আরেকজন রাশেদুল ইসলাম দেখছি, কিন্তু ওনার প্রোফাইল পিকচার এত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে ওনার এটা সাবমিট করা হয়নি। আর আলী জানতে চাচ্ছেন আলী হোসেন ভাই। ওকে আলী হোসেন ভাই আজকের আলী হোসেন হ্যাঁ সাবমিট হয়েছে। ভাইয়া আমারটা হয়েছে কি? সাইদ আজমল। আপনার নেমটা কি আছে? আপনার এমনিতে অ্যাকাউন্টের নেম কি আছে এখানে? সাইদ আজমল নামে আছে। আছে আছে। আচ্ছা জি জি থ্যাংক ইউ। ওকে তাহলে এখানে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আগামী পরশুদিন দেখা হবে। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।